তো আমাদের ধারাবাহিক বিনিয়োগ রিলেটেড যে কোর্সের আজকে ফ্রি প্রথম ক্লাস, মূল যে আমাদের 5 দিন ব্যাপী কোর্স সেটা আগামী 4 তারিখ থেকে শুরু হবে। তো আজকের আলোচনার প্রথম অংশে আমরা বেসিক কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। এরপরে আপনাদের যাদের প্রশ্ন আছে, নানা প্রকার উত্তর দেওয়ার উত্তর শোনার ইচ্ছা আছে, সেটা আপনারা পারবেন। তো এখন পারমিশনটা বন্ধ আছে, যখন প্রশ্ন করার সময় হবে তখন আপনাদেরকে জুমে পারমিশন দেওয়া হবে, আপনি চাইলে প্রশ্ন করতে পারবেন। আর যারা ভিডিওটা পরবর্তীতে দেখবেন তাদের জন্য, যেহেতু অনেক, এটা শুধু তো আর বাংলাদেশ না, এখানে যারাই আছেন দেশের বাইরে থেকেও বিভিন্ন জন জয়েন করেছেন, তো টাইম জোন ভিন্ন হওয়ার কারণে অনেকেরই হয়তো সরাসরি কোর্সে অংশগ্রহণ করা সম্ভব হবে না, পরবর্তীতে রেকর্ডেড ক্লাস দেখবেন। তো তাদের জন্য আমাদের রেকর্ডিংটা থাকবে। আর আশা করব যে আপনি যে পেশায় থাকেন একটা জিনিস মনে রাখবেন, যেহেতু এখানে আমরা বিভিন্ন ধরনের লোক আছি, হয়তো কিছু শব্দ আপনার প্রথমবার বুঝতে অসুবিধা হবে। আপনি 1-2 বার ট্রাই করবেন, অবশ্যই বুঝতে পারবেন, এটা না বোঝার কিছুই না। তো যাই হোক, তাহলে আজকে আমরা শুরু করতে পারি। আমাদের প্রথম যে কোর্স সেটা হচ্ছে যে ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ। এখন আমরা যদি ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ জিনিসটাই যদি না বুঝি, তাহলে আমাদের জীবনটা আর চলবে কিভাবে? তো টেম্পারারি বলি বা সাধারণভাবে বলি, আমরা সবাই জানি বিনিয়োগ জিনিসটা কি, কিন্তু সবাই জানলেও যেটা দুনিয়ার যেটা বাস্তবতা, আমাদের বাংলাদেশ বলেন আর সারা বিশ্বে বলেন, পৃথিবীর যে 95% লোকই হচ্ছে গরিব, দরিদ্র, মধ্যবিত্ত। আমি আপনি সবাই, শুধু 5% লোকের কাছেই পৃথিবীর সকল সম্পদ। এর কারণটা কি? তারা কিভাবে চিন্তা করে? তারা অন্য কোনো গ্রহ থেকে কিন্তু আসে নাই, তারাও কিন্তু আমাদের মতোই মানুষ। তাদের জীবনেও 24 ঘন্টা, আমাদের জীবনও 24 ঘন্টা। তারাও হয়তো কেউ কেউ আমাদের মধ্যে আছে, আমরা মাস্টার ডিগ্রি গ্রাজুয়েট করে বসে আছি, তাদের মধ্যে কেউ আছে যে তারা পড়াশোনাই করে নাই, শুধু কোনো রকমের সিগনেচারটা করতে পারে। তার মানে পড়াশোনার সাথে টাকা পয়সার কোনো লেনদেন নেই। আপনি যদি মেজর অর্থে চিন্তা করেন, বড় অংশে, যে আপনি ধনী হবেন না বড়লোক হবেন, এইটার সাথে টাকা পয়সার কোনো লেনদেন নাই। কারণ যদি দেখেন, যদি শিক্ষা বা পড়াশোনায় আপনাকে টাকা পয়সা এনে দিত, তাইলে স্কুল কলেজ ভার্সিটি যে টিচার, সবচেয়ে ধনী ব্যক্তি এরাই হইতো। এই যে ঢাকা ভার্সিটির অর্থনীতি টিচার, ব্যাংকিং এর টিচার, তো এরা কি ব্যাংকিং বুঝে না? এরা কি ফাইন্যান্স বুঝে না? তাহলে জীবনে তো এরাই সবচেয়ে বেশি বড় লোক হওয়ার কথা ছিল। তো আশা করি যে বড়লোক। তো আমরা পরবর্তীতে আপনাদের প্রশ্ন এবং উত্তর নিব। জাস্ট প্রথমে আমরা কিছু বলার চেষ্টা করি, আপনাদের সবার সুযোগ দেওয়া হবে, টেনশনের কারণ নাই। তার মানে যে জিনিসটা আমরা বুঝলাম, যে টাকা পয়সা আপনি কতটা ইনকাম করবেন এটার সাথে পড়াশোনার কোনো সম্পর্ক নাই। স্কুল কলেজে আমরা যাওয়ার মেইন উদ্দেশ্যটা হচ্ছে যে দুনিয়াতে পড়াটা কিভাবে পড়তে হয়, বাংলা কি দিয়া গঠিত, ইংরেজি কি দিয়া গঠিত, এতটুকুই। পড়াশোনা আপনাকে জীবনেও কোনোদিন টাকা দিবে না, এইটা মনে রাখবেন। আর যদি টাকা দিত, তাহলে যারা ফাইন্যান্স বুঝে, ফাইন্যান্সে যারা পিএইচডি করে বসে আছে, পৃথিবীর ধনী তারাই হইতো। কিন্তু আপনার চোখের সামনে দেখেন যে তারা একজনও পৃথিবীর ধনী না, পারলে তাদের জীবনই চলে না। তো যাই হোক, আমরা আসি আমাদের, আমরা তো অনেক পেশায় আছি, যেহেতু এখানে অনেক প্রবাসী ভাইও আছেন, দেশের বাইরে চলে গেছেন নিজের জীবিকা উপার্জনের জন্য, অথবা কেউ দেশে আছেন, কেউ চাকরি পাইছেন, কেউ ব্যবসা করতেছেন। আমি আমার নিজের কথাও বলতে পারি যে আগে আমিও নিজেও বুঝতাম না যে আমার কত টাকা দরকার। এইটা আপনার লিমিটটা আগে বুঝতে হবে, যে আপনি যে একজন মানুষ, যেহেতু আমরা সারা জীবন এখানে থাকবো না, ম্যাক্সিমাম 70, 80, 90, এর বেশি তো থাকবেনই না। তাহলে আপনাকে তো আগে জানতে হবে আপনি কত টাকা কামাবেন, আপনার লিমিটটা কত। তো এটা আপনাকে নিজেকে ডিসাইড করতে হবে আপনার পারিপার্শ্বিক অবস্থা অনুযায়ী। কেউ আছে যে আশেপাশে আপনার 10,000 টাকা মাস চলে, কারো 1 লাখ টাকা মাস চলে, কারো 1 কোটি টাকা লাগে। এখন যার যেই রকম, ওই হিসাবে আপনি আপনার সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে এই বিনিয়োগ করার আগে আপনার লিমিটটা আগে আপনি সেট করবেন, যে আমার মাসে এত টাকা করে দরকার, 1 বছরে এত দরকার, আগামী 15 বছরে এত দরকার। কারণ হচ্ছে যে দেখেন, অনেকেরই কাছে 20 লাখ টাকা আছে, অনেক ভাই বলেন যে ভাই আমি কোন শেয়ারটাতে বিনিয়োগ করে দিব যাতে আমি প্রতি মাসে মাসে বসে বসে খাইতে পারি। এত সহজ না। আপনি আগে আপনার লিমিটটা সেট করে নেবেন, যে আমার বাস্তবতা এরকম, মাসে 30,000 টাকা মাস চলে, তাইলে মাসে 30,000 টাকা যদি আমার কোনো জায়গা থেকে আসে, আমার কাজ করার দরকার নাই, যে কাজে আমি বাধ্য করতে,
আপনি অবশ্যই কাজ করবেন যেটা আপনার পছন্দ হয়। আপনার ব্যবসা করার পছন্দ, আপনি শান্তিমতো ব্যবসা করবেন। ব্যবসাতে লাভ হোক বা লস হোক, আপনার টেনশন থাকবে না যে ব্যবসা থেকে প্রতি মাসে টাকাটা বের করে ফ্যামিলি চালাইতে হবে, কারণ ফ্যামিলির যেটা খরচ সেটা আপনার আসতেছে। এই চিন্তাধারা যদি আপনি মাথায় নিয়ে আসতে পারেন, তাহলে দেখবেন যে টাকা পয়সার কোনো টেনশনই আপনার থাকবে না। এটা হচ্ছে মূল জিনিস। তো আধুনিক ভাষায়, যেহেতু বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ, সারা বিশ্ব আপনার হাতের মুঠোয়, আপনি একটা শব্দ, যারা অর্থনৈতিকভাবে সচেতন, মডার্ন ইনফ্লুয়েন্সার আছে, ফিন ইনফ্লুয়েন্সার আছে, তারা একটা শব্দ ব্যবহার করে, সেটা হচ্ছে ফায়ার। ফায়ার বলতে আমরা বুঝি আগুন, আগুন ধরছে ফায়ার, ফায়ার সার্ভিস আসবে। তো জীবনের ক্ষেত্রেও ফায়ারটা হচ্ছে যে আপনি ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হবেন এবং রিটায়ার্ড নিয়ে নেবেন আর্লি। বাংলাদেশে 59 বছরে কি হয়, রিটায়ার্ড নেয়। কিন্তু আপনি 59 লাগবে না, যদি আপনি 20 বছর থেকে যখন আপনার জীবনটা শুরু হয়, ম্যাক্সিমাম 30 বছরের মধ্যেই আপনার কর্মজীবন শুরু করা উচিত। তাহলে যদি আপনি 15 বছর আপনার জীবনটাকে যদি ভালো করে বিনিয়োগ করতে পারেন, তাহলে 30 আর 15, 45 ইয়ারে আপনি অবসর নিতে পারবেন। অবসর বলতে আমরা বোঝাচ্ছি না যে আপনি খাবেন দাবেন ঘুমাবেন। আপনি আপনার নিজের পছন্দের মতো যেটা মন চায় করবেন, যেদিন কাজ করার দরকার করবেন, নাইলে সারা দুনিয়া আপনি ঘুরে বেড়ান। এই স্বাধীনতা যদি আপনার আসে, এটাকেই তারা বলতেছে যে ফায়ার। মানে আপনি ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, আপনার কোনো টেনশন নাই। মাসের যে খরচটা এটা কিভাবে চলবে তারও কোনো টেনশন নাই। আপনি রিটায়ার নিলেন, কোনো চাকরি করার দরকার নাই। এইটাই হচ্ছে মূল থিম, আর এটা বাস্তবে সম্ভব। আধুনিক বিশ্বে মানুষ করে দেখাচ্ছে, এটা কোনো রকেট সায়েন্স না। এখন আমরা বাংলাদেশও করতে পারবো, যদি আপনার কমপক্ষে 5 বছর থেকে 15 বছরের একটা স্বচ্ছ টার্গেট থাকে। দেখেন, বাংলাদেশে বেশিরভাগ মানুষ কি হয়, 1 বছরে টাকা ডবল, 3 বছরে টাকা ডবল। 1 লাখ টাকার জিনিস 50,000 টাকাতে পাওয়া যাচ্ছে, অগ্রিম টাকা দেয়। যেমন ইবেলি থেকে জিনিস কিনতো মানুষ, 1 লাখ টাকার জিনিস 50,000-এ পাচ্ছে, 6 মাস পরে ডেলিভারি দিবে, টাকা গায়েব। আরো অসংখ্য। তো মনে রাখবেন, যে কোনো জিনিসের একটা সময় লাগে। আপনি জীবনে যদি কিছু অর্জন করতে চান, কমপক্ষে 5 বছর থেকে নিয়ে ম্যাক্সিমাম 15 বছর আপনাকে সুশৃঙ্খল ভাবে চলতে হবে। আর আমাদের আজকের কোর্সটা তাদেরই উপকারে আসবে যারা অন্তত মাসে কিছু ইনকাম করেন। যারা একদম বেকার, এই কোর্সটা তাদের কোনো কাজে আসবে না। আপনি 5,000 টাকা ইনকাম করেন, এটাতেই যথেষ্ট। তার মানে আপনার একটা অ্যাক্টিভ ইনকাম সোর্স থাকতে হবে, তবেই আজকে আমরা যেটা বলবো এটা আপনার জীবনে কিছুটা হলেও প্রভাব ফেলবে। আর এটার মধ্যে অনেক এমন জিনিস আছে, সবগুলো আপনার কোনো কাজে আসবে না। কারণ আপনি হয়তো বাংলাদেশের এক প্রান্তে আছেন, আরেকজন ভাই অন্য প্রান্তে আছে, সবার পারিপার্শ্বিক অবস্থা ভিন্ন, পড়াশোনার ব্যাকগ্রাউন্ড ভিন্ন। কেউ হয়তো ক্লাস 10 পর্যন্ত পড়েছেন, কেউ ইন্টার পাস করেছেন, কেউ অথবা মাস্টার ডিগ্রি করেছেন। তো এই জন্য প্রতিটা যেইটা আপনার জীবনের সাথে যায় সেটা আপনি নিবেন, ওই অনুযায়ী আপনি চলবেন, মানসিকভাবে আপনি শান্তিতে থাকবেন। মনে রাখবেন, টাকা পয়সা মানুষ কি বলুক, আপনি নিজের জীবনে নিজে চিন্তা করবেন। যারা টাকা পয়সা ইনকাম করেছেন, দেখবেন যে আপনি যত ইনকাম করেন আরো লাগে, কোনোদিন চাহিদা কিন্তু শেষ হয় না। এক নম্বরে হচ্ছে আপনাকে লোভটা সামলাইতে হবে, যে আপনার একটা ফিক্সড টার্গেট থাকবে, যে আমার ক্যালকুলেটিভ টার্গেট থাকবে। যেমন ধরেন যে আপনি 50,000 টাকা মাসে আপনার খরচ, তাইলে বছরে 6 লাখ টাকা আপনার খরচ। তাইলে আপনার টার্গেটটা এমন থাকবে যে আমি কিছু করি আর না করি, অ্যাটলিস্ট বছরে যাতে 8-10 লাখ টাকা আমার আসে। এর বেশি টার্গেট করে আপনার লাভ হবে না। 6 লাখ টাকা আপনার খরচ গেল, 4 লাখ টাকা থাকলো, চাইলে অন্য কিছু করবেন। এখন আপনি যদি চিন্তা করেন না আমি আজকে এমন কিছু করে ফেলবো যে 1 কোটি টাকা আমার পেসিভ ইনকাম আসবে, সম্ভব না, আপনি পারবেন না। তাহলে আমরা ফায়ার জিনিসটা বুঝলাম, যে আপনি কি করবেন, অর্থনৈতিকভাবে সচ্ছল থাকবেন। এটা আপনি 10,000 টাকা ইনকাম করলেও সচ্ছল থাকতে পারেন। মাসে যদি আপনার 1,20,000, বছরে 1,20,000 টাকা যদি ফ্যামিলি খরচ থাকে, ওইটা যদি কোনো সোর্স থেকে আসে, আপনি আর্থিকভাবে সচ্ছল, দুনিয়ার সবচেয়ে হ্যাপি মানুষ। আর যারা 1 লাখ টাকা করে মাসে খরচ, তার জন্য 12 লাখ টাকা যদি আসে, তার জন্য হ্যাপি। তাই আপনি আপনার অবস্থা থেকে চিন্তা করবেন। তার মানে পর্যাপ্ত আপনি অ্যাসেট তৈরি করবেন, ওই অ্যাসেট যেটা আমরা বিনিয়োগ করে যেটা আপনাকে রিটার্ন দিবে, আপনি কাজ না করলেও। জীবনে একটা জিনিস মনে রাখবেন, এখন আমরা কর্মক্ষম আছি, 25 থেকে 50 বছর মানুষের কর্মক্ষম। এর 50 বছরের বাইরের কাউকে কোনো কোম্পানি চাকরিও দেয় না। বাংলাদেশে তো আপনার 32-35 বছর হইলে আপনি সরকারি চাকরিতে এন্ট্রি নিতে পারেন না। 30 বছরে পড়াশোনা শেষ হয় না, 32-এ বলে যে চাকরি করতে পারবেন না, বেসরকারিতে খুঁজেন। তার মানে আপনার কর্মজীবনটা আপনি এমনভাবে যদি করেন যে আপনি যতদিন দুনিয়াতে আছেন, ততদিন যাতে আপনার যে কাজটা আপনি করবেন, আপনার ইচ্ছা অনুযায়ী করবেন, কেউ আপনাকে বাধ্য করবে না। সকাল 9টায় আপনাকে অফিসে যাওয়ার দরকার নেই, 5টায় আসার দরকার নাই।
একটা জিনিস মনে রাখবেন, আপনার অফিসেই হয়তো ভালো কোনো বেসরকারি বা সরকারি যে কোনো অফিসে দেখবেন যে একদিন যে কোনো একটা জিনিস, একটা সেমিনার করার জন্য একজন ব্যক্তি আসছে, সে 1 ঘন্টা শুধু লেকচার দিয়ে গেছে, তারা আপনার কোম্পানি 2 লাখ 4 লাখ 10 লাখ টাকা পেমেন্ট করছে, আর আপনি 1 বছরে পান না 10 লাখ টাকা বেতন। এর পার্থক্য একটাই, কারণ তার ক্যালকুলেশন ভিন্ন, আপনার ক্যালকুলেশন ভিন্ন। এই মাইন্ডসেট যতদিন পরিবর্তন করতে না পারবেন, ওই আপনি 100-র মধ্যে 95 মধ্যেই থাকবেন। এখন ওই 5% আসতে গেলে আপনার জীবনটাকে নতুন করে আপনাকে বুঝতে হবে, শিখতে হবে। এই দুঃখ কখনো রাখবেন না যে আপনি পড়াশোনা করতে পারেন নাই, মাস্টার ডিগ্রি করতে পারেন না, এই জন্য গরিব থাকবেন। প্রথমেই বলছি, মাস্টার ডিগ্রি অনার্সের সাথে টাকা পয়সার কোনো লেনদেন নেই। আপনি বাংলা পড়তে পারেন, ইংরেজি পড়তে পারেন, জীবনে এতটুকুই যথেষ্ট। পড়াশোনা সারা জীবন করতে হয়, বইটা পড়ার মতো যোগ্যতা যদি আপনার থাকে। বাংলা পড়তে পারেন, বাংলা বই পড়তে পারবেন। তাহলে আমাদের মূল যেই সারমর্ম সেটা হচ্ছে, আমরা কাজ সারা জীবনই করব, কিন্তু নিজের ইচ্ছায় কাজ করব, নিজে যেটা ভালো লাগে সেটা করব। আর আমার ফ্যামিলির যে খরচটা সেটা অটোমেটিক আসবে, প্রেসিভ ইনকাম হিসাবে আসবে। একটা মানুষ দেখবেন, যখন আপনি বিয়ে শাদী করেন, নিজের চাইতে ফ্যামিলির জন্য আপনার সবচেয়ে বেশি চিন্তা থাকে, যে আপনার ফ্যামিলিটা চলবে কিভাবে, আপনার বাচ্চা কাচ্চা পড়াশোনা হবে কিভাবে। আমাদের অনেক ভাই আছে, আমরা যেটা করি বা আমি নিজেও যেটা করি সেটা হচ্ছে, ছেলে মেয়ে আছে, আমরা তার জন্য একটা শিক্ষা বীমা করার চেষ্টা করি, তার জন্য একটা ডিপিএস করার চেষ্টা করি, যে সে বড় হইলে এখান থেকে তার আমার খরচটা চলবে। তো এটা একটা ভালো জিনিস, আপনি অন্তত কিছু একটু জানেন, কিন্তু সেই জিনিসটাকে যদি স্মার্টলি আপনি বিনিয়োগ করতে পারেন, যথেষ্ট। তাহলে আপনি ডিপিএস করা অলরেডি জানেন, শিক্ষা বীমা করা অলরেডি জানেন, ওই জিনিসটাকে শুধু সামনে একটা স্মার্ট শব্দ লাগিয়ে যদি আপনি করতে পারেন, যথেষ্ট। এর যেতে বেশি কিছুর দরকার নেই। তাহলে প্রথম যে পদক্ষেপটা আমরা নিতে পারি সেটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে যে, আপনার যদি বাবা মার দিক থেকে অডেল সম্পত্তি যদি না থাকে, আমরা ধরেই নিচ্ছি যে এই ক্লাসে আপনার অডেল সম্পত্তি নাই, থাকলে আপনার আসতে হইতো না। কারণ আল্লাহ মানুষকে, কিছু মানুষকে এইভাবে দিছে, তাদের কোনো টেনশন করার দরকার নাই, 14 পুরুষ বসে খাইলেও চলবে। 1 নম্বর কথা হচ্ছে, যেহেতু আমরা সবাই নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত, অপ্রয়োজনীয় খরচটা আপনি যতদিন এই টার্গেটটা অর্জন না করতেছেন, ততদিন আপনি বাদ দিতে হবে। প্রয়োজনীয় খরচ অবশ্যই করবেন, যেটা অপ্রয়োজনীয়, যেটা আপনার 2 মাস পরে নিলেও চলবে। যেমন ধরেন যে এখন iPhone 17 চলতেছে, এখন আপনি চাইলে, আপনার কাছে টাকা আসে, আপনি নিতে পারেন, কোনো সমস্যা না। আপনার iPhone 16 একটা আছে, আপনি 17-এ কনভার্ট করতে পারেন। এখন আপনি যদি ওই টাকাটা না করে, যে ঠিক আছে আমি 17 এবার নিলাম না, 18 আসলে তখন নিব, 1 বছর পরে নিব, এই যে টাকাটা, এইটাই আপনি জাস্ট বিনিয়োগ করবেন। তার মানে আপনি জীবনে সবকিছু করবেন, শুধু হ্যাপিনেসটাকে একটু ডিলে করবেন। এটা হচ্ছে মডার্ন একটা টেকনিক, যে আমি গরিবও থাকবো না, আমি কোনো কিছু উপভোগ করা থেকেও বিরত থাকবো না, তবে জাস্ট একটু ডিলেতে নিব, একটু কয়দিন পরে নিব। আরেকটা হচ্ছে, যতটুকু, যেহেতু আপনি কোনো ইনকামের ব্যবস্থায় আছেন, যতটুকু সম্ভব ইনকামটা বাড়ানোর আপনি চেষ্টা করবেন। এখন আমাদের বাংলাদেশে যে সমস্যা, দেখবেন যে সরকারি চাকরিজীবী বলেন, বেসরকারি জীবী বলেন, সবাই শুধু আন্দোলন করে বেতন বাড়াও, বেতন বাড়াও। এখন সরকার বেতন বাড়াইলে ট্যাক্স বাড়ায়, ট্যাক্স বাড়াইলে কোনো আবার সেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়, তাদের কোনো লাভ হয় না। তো এখন ওই কেউ নিজের প্রতি ইনভেস্ট করে নিজের টেকনিক, নিজের দক্ষতা বাড়াইতে কিন্তু চায় না। ওই জন্য দেখবেন যে যারা বড় বড় গার্মেন্টস এর মালিক, এরা বলে যে আমরা তো চাকরি দিতে চাই 2 লাখ টাকা 5 লাখ টাকা বেতনেও, কিন্তু এরকম কর্মক্ষম জনশক্তিই নাই, তাই বাইরে থেকে লোক আনতে হয়। একই কাজ আপনি করতেছেন 50,000 টাকা বেতন, আর বাইরে একজন আসে করতেছে 5 লাখ টাকা, কিছু করার নাই, একই কাজ। অতএব কোম্পানির উপর দোষ দিয়ে লাভ নাই, কোম্পানি বেতন দেয়। আপনি নিজের কোম্পানি হইলো, যে আপনার কাজ করে দিবে তারে আপনি 10 লাখও দিবেন, যে কাজ করবে না তারে 5 লাখই দিবেন। দ্বিতীয়ত যেটা করতে পারবো, যে আমরা সেভিং না করে এখন থেকে আমরা ইনভেস্ট করব। নামটা আপনি চেঞ্জ করে দিবেন, যে আপনি টাকা সেভ করার দরকার নাই, আপনি টাকা বিনিয়োগ করবেন। সেভিং বলে যে দুনিয়াতে কোনো শব্দ রাখবেন না, যে সেভিং বলে কিছুই নাই, যেটা আছে সেটা আমার হবে বিনিয়োগ। আর এইগুলার ফলে আপনার যখন একটা পেসিভ ইনকাম তৈরি হবে, মানে আপনি ঘুমাইলেও যখন টাকা আসবে, তখনই আমরা বলতে পারবো যে আপনার জীবনটা স্বাধীন, আপনি টেনশন ফ্রি থাকতে পারবেন। এটা হচ্ছে মূল কথা। তো দেখেন, দুনিয়াতে কোনো থিওরি 100% কাজ করে না, কিন্তু আমরা ওই থিওরি অনুযায়ী দুনিয়া চলতেছে। এই যে 10 তলা একটা বিল্ডিং চলতেছে, ক্যালকুলেশনের উপর ইঞ্জিনিয়াররা তৈরি করে। ভূমিকম্প হইলে, তারপরেও যতই ভূমিকম্প প্রুফ হোক, হয়তো বা সেটা ভাঙে যাইতে পারে, কিন্তু সম্ভাবনা 5%। 95% সম্ভাবনা, যদি আনন্যাচারাল কিছু না হয়, ভূমিকম্প বিল্ডিংটা ভাঙবে না, এই গ্যারান্টিটা ইঞ্জিনিয়াররা দেয়। যে, তো ওই জন্য আপনি বাস্তবতা যে সূত্রগুলো আছে ফাইন্যান্সের,
যেইগুলা ব্যবহার করে মানুষ সাকসেস হইছে। আমরা তো আর আইনস্টাইনও না, নিউটনও না, তো আমরা ওইটা অনুসরণ করে আমরা জীবনটাকে চেঞ্জ করার চেষ্টা করি। আর 100%-এর মধ্যে 5%-এর জীবন অন্যভাবে গঠিত হইতে পারে। তো 95% যেই সূত্র ব্যবহার করে জীবনে স্বাধীনতা অর্জন করছে অর্থনৈতিক, আমরাও সেটা করার চেষ্টা করব। এখন এই জিনিসগুলা বুঝতে গেলে আপনি শুধু ইনভেস্ট করার জন্য না, আপনি জীবনে যে কোনো একটা ব্যবসা করেন, নিজে একটা মুদি দোকান করতেছেন, প্রাইভেট কোম্পানির চাকরি করতেছেন, অথবা যে কোনো জিনিস একটা করতেছেন, কয়েকটা বাস্তব সূত্র আপনাকে মেনে চলতে হবে, যেগুলা বইয়ে আছে, বইয়ের ভাষা আমাদের কাজে আসবে না। এটা জিনিস মনে রাখবেন। কেন কাজে আসবে না? বইয়ের ভাষাটা বইয়ের মতোই, বাস্তবতা তার ভিন্ন। তো প্রথমেই আপনি জীবনে একটা জিনিস বুঝবেন যে বাংলাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি খুবই বড় একটা ফ্যাক্টর। আপনি যেটাই করেন, ইনফ্লেশন বলে বা মূল্যস্ফীতি বলি আমরা, খুবই বড় একটা ফ্যাক্টর। আপনি যেই ব্যবসা করেন, যেই বেতন করেন, যেই জায়গায় চাকরি করেন, যত টাকায় আজকে হয়তো 1 লাখ টাকা চলতেছে, কালকে আরো বেশি লাগবে। তাহলে একটা ফ্যাক্টর আমার কাজ করে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এইটাকে আমার একটু বুঝতে হবে। না হলে আমি যে টার্গেট নিব, ওই টার্গেটে আমি স্বাধীনতা অর্জন করতে পারবো না। মানে ওই 15 বছর পরে আমার দেখা যাবে যে 1 লাখ টাকা দিয়ে ফ্যামিলি চলতেছে না। তাইলে এই সূত্রটা আমরা একটু মনে রাখবো, যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানে হচ্ছে সময়ের সাথে পণ্য বা যে কোনো সেবার দামটা বৃদ্ধি পায়। সহজ কথায় বলতে পারি যে পারচেজিং পাওয়ারটা কমে যায়। 1 লাখ টাকা আছে আপনার, ধরলাম যে আপনি কি করলেন গত বছরে, যেই 2024 সালের আজকের এই দিনে, যে নভেম্বর মাসে যদি 1 লাখ টাকায় একটা জিনিস পাইতেন, আজকে ওই জিনিসটা আপনি স্বাভাবিকভাবে, যদি কোনো দামও বৃদ্ধি না হয়, ওই জিনিসটা কিনতে আপনার 1,08,000 টাকা লাগবে। আর এইটা হচ্ছে কারণ বাংলাদেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি 8%। এখন আপনি ওই 1 লাখ টাকা যদি আপনার লকারের মধ্যে রেখে দিতেন, আজকে ওই জিনিসটা কিনতে গেলে আরো 8,000 টাকা নিজের প্যাকেট থেকে দিতে হইতো। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে যে আপনি টাকাটাকে সেভিং করলে আপনার টাকা কমে যায়, আপনি বুঝেন আর না বুঝেন। যে জিনিসটা 1 লাখ টাকা কিনতে পারতেন, এটা আজকে কেনার জন্য 1,08,000 টাকা লাগতেছে। তাই জীবনে যত ইনভেস্টমেন্ট করবেন, যত লাভের চিন্তা করবেন, মাথার মধ্যে এই জিনিসটা রাখবেন যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আছে। তবে সবচেয়ে বেশি বাংলাদেশে, বিশ্বের অন্য দেশে অনেক কম। কোথাও মাত্র 1%, কোথাও 3%, কোথাও 4%, কিন্তু আমাদের দেশে ম্যাক্সিমাম। এইটা একটু মাথায় রাখবেন। আরেকটা হচ্ছে, যেহেতু এখন আমরা আধুনিক বিশ্বে বসবাস করি, আরেকটা ফ্যাক্টর আমাদেরকে মনে রাখতে হয়, সেটা হচ্ছে যে টাকার অবমূল্যায়ন, মানে কারেন্সি ডেপ্রিসিয়েশন। এই জিনিসটা স্বাভাবিকভাবে আমরা চিন্তা করতাম যে কোন দেশের মুদ্রা কি ঘটলো তাতে আমাদের কি আসে যায়। তো এইটার সাথে যেহেতু আমরা বিদেশ থেকে জিনিস আমদানি করতে হয়, আবার বিদেশি জিনিস রপ্তানিও করি, এই দুটার মধ্যে একটা যোগসূত্র আছে, যেটা একটু পরে আমরা ব্যাখ্যা দিয়ে বুঝাইলে একদম আপনি বাচ্চার মতো করে বুঝবেন। আর বিশেষত প্রবাসী ভাই যারা আছেন, তারা তো আরো ভালো করে বুঝবেন যে কারেন্সি ডেপ্রিসিয়েশন জিনিসটা কি, যেটা আমাদেরকে গরিব বানায় দিচ্ছে। তাহলে আমরা জাস্ট প্রাথমিক জিনিসটা বুঝলাম। তো আজকের যে জিনিসটার মধ্যে আরো যে জিনিসটা থাকতেছে, যে আমরা বিনিয়োগটা কিভাবে করব, সুদের হার, যেহেতু আমরা সঞ্চয়পত্রে বিনিয়োগ করি, ব্যাংকে এফডি করি, তাহলে সুদের হার জিনিসটা কিভাবে কাজ করে। আর সবচেয়ে বড় হচ্ছে যে আমাদের মাইন্ডসেটটা আপনাকে চেঞ্জ করতে হবে। কারণ আপনি যদি মাইন্ডসেট চেঞ্জ না করেন, পৃথিবীর কোনো জিনিসই আপনাকে বড়লোক করতে পারবে না। আরেকটা হচ্ছে আপনার অবশ্যই জ্ঞান লাগবে, পর্যাপ্ত জ্ঞান ছাড়া আপনি জীবনেও উন্নতি করতে পারবেন না। কপাল আপনার একদিন ঠিক থাকবে, সারা জীবন কপাল কাজ করবে না যদি আপনার নলেজ না থাকে। আর সবকিছু থাকার পরেও আপনার সাহস থাকবে, এবং ঝুঁকি নেওয়ার আপনার কি থাকতে হবে, সেই অ্যাবিলিটি থাকতে হবে। যে আপনার যে কোনো একটা কাজ করতে, দেখবেন যে আপনার কাছেও 1 লাখ টাকা আছে, আপনার বন্ধুর কাছেও আছে। একটা জিনিস আপনি চিন্তা করতেছেন আগামী 5 বছরে এটা 10 গুণ বৃদ্ধি পাবে, ওই সাহসে আপনি নিয়ে নিচ্ছেন। আপনার বন্ধু টাকা ছিল, সে নেয় নাই। 5 বছর পরে আপনারটা, আপনার 1 লাখ টাকা 5 লাখ টাকা হইলো, আপনার বন্ধুর 1 লাখ টাকা ওই যে কমে সেটা 50,000 টাকা হয়ে গেল। তাহলে শুধু টাকা থাকলেই হবে না, সাহস এবং ঝুঁকি নেওয়ার ক্ষমতাটাও থাকতে হবে। এই টোটাল জিনিসগুলা আশা করি আপনার আজকের যেই আমাদের কর্মশালা, প্রয়োজনে আপনি ভিডিওটা পরবর্তীতে শান্তিমতো আরো একবার দেখবেন, নিজেকে নিজে প্রশ্ন করবেন, কারো কথায় কান দেওয়ার দরকার নেই। এখানে 10টা আপনি জিনিস জানবেন, 10টা আপনার জীবনে চলবে না। 2টা কার্যকর করেন, আপনি স্বাধীন। আপনি ব্যবসায়ী, আপনি ব্যবসা করেন, ব্যবসার ক্ষেত্রে এখান থেকে কোনো একটা থিওরি কাজে লাগান, চাকরির ক্ষেত্রে কোনো একটা থিওরি কাজে লাগান,
অথবা আপনি কিছুই করেন না, বেকার, দেখেন যে আপনার জন্য কোনো একটা খাটে কিনা। যদি এগুলা করতে পারেন, আশা করি যে আমরা অন্তত, আপনি বড়লোক হইতে যাইয়েন না জীবনে, আর্থিকভাবে সচ্ছল হইতে চান, কোনোদিন আপনি যে কোটি টাকার মালিক হবেন এই স্বপ্ন ভুলে যান। আপনি চিন্তা করেন যে আপনি যতদিন বাঁচবেন যাতে অর্থনৈতিকভাবে আপনার কোনো টানাপোড়েন না থাকে, আপনি আপনার জীবন নিয়ে যেভাবে চলা দরকার চলতে পারেন, কারো কাছে 2 টাকা হাত পাততে না হয়। এর চাইতে বড় স্বাধীনতা দুনিয়াতে আর কিছুই নেই। দেখবেন যে বাংলাদেশে অনেক কোটিপতি আছে এখন জেলখানায়, ব্যাংক থেকে লোন নিচ্ছে তারা দিতে পারতেছে না। তো এরকম হয়ে তো আপনার কোনো লাভ নাই। তাইলে আমরা অর্থনৈতিকভাবে সচ্ছলতা অর্জন করার চেষ্টা করব। এখন ওই ক্যাটাগরিতে যখন আপনি দেখবেন যে কেউ মাসে 1 লাখ টাকা ব্যয় করতেছে, কেউ 5 লাখ টাকা ব্যয় করতেছে, কিন্তু সবাই হ্যাপি, এই থিওরি কাজে লাগাবো আমরা। দেখা যাক, আমাদের এই কোর্সটার টার্গেট যেটা হচ্ছে যে আসলে নিজেকে নিজে স্বাবলম্বী করা। হয়তো এই পন্থা অবলম্বন করতে গিয়ে 100 জনের মধ্যে 5 জন ব্যর্থ হবেন, কিছু করার নাই, নিয়তি নিয়তি, কিন্তু আশা করি যে 95 জনই সফল হইতে পারবেন। তো আপনাদের জন্যই আমরা এই কোর্সটা নিয়ে এসেছি, যে কোর্সটা আমাদের রাত 9টায় মোটামুটি 4, 6, 8, 10, 12 এই কয়েকদিনের মধ্যে হবে। আর কোর্স ফিটাও আমরা একদম নগণ্য রেখেছি, যেহেতু এখানে আমাদের বিশ্বের অনেক দেশের প্রবাসী ভাইরাও আছেন। 3000 টাকার কোর্স আমরা 2000 টাকায় রেখেছি। আর বিশেষত আমাদের এই কোর্সের উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে যে আমাদের শেয়ার বাজারে কিভাবে আমরা বিনিয়োগটা করতে পারি। তো শেয়ার বাজারে কিভাবে কাজ করে, তাহলে এখন আমরা সে সম্পর্কে একটা জিনিস দেখব। আর যারা ঝুঁকি নিতে রাজি না, শেয়ার বাজার যাদের ভালো লাগে না, তাদের জন্য কিছু টিপস আছে যে সেগুলো আপনি কাজে লাগান, যেইটা আপনার কাজে লাগে। আর আপনি যদি আপনার কোনো প্রকার প্রশ্ন থাকে, অবশ্যই আমাদের ক্লাস শেষে আপনি বলতে পারবেন যে আপনার এই বিষয়ে আরো ক্লিয়ারিটি দরকার, পরিষ্কার একটা স্বচ্ছ ধারণা দরকার। তো যাই হোক, এখন আমরা দেখার চেষ্টা করি সংক্ষেপে আরো কিছু বিষয়। সেটা হচ্ছে যে আরেকটা জিনিস আমরা বলবো, এখানে যত ডেফিনেশন দেওয়া আছে, কোনো ডেফিনেশন আপনি কোনো থিওরি বইয়ের সাথে মেলানোর চেষ্টা করবেন না, কারণ এগুলো বাস্তব জীবনের সাথে সম্পর্কযুক্ত, বইয়ের যাতে নাও হইতে পারে। যেমন যারাই ব্যাংকিং অথবা ফাইন্যান্সিং এর ছাত্র, তাদেরকে যদি বলি যে ভাই অ্যাসেট জিনিসটা কি, সে একরকম ডেফিনেশন দিবে। আর বাস্তবে অ্যাসেট বলতে আমরা সেটাই বুঝবো, যে জিনিসটা আপনাকে টাকা ইনকাম করে দিবে সেটাই হচ্ছে অ্যাসেট। তাহলে জীবনে আপনি সম্পদ গড়ার দরকার নাই, অ্যাসেট গড়বেন যেটা আপনাকে টাকা দিবে। কি হইতে পারে অ্যাসেট? যেমন আপনি একটা দোকান নিছেন, প্রতি মাসে ভাড়া পান, তাইলে আমরা বলবো যে আপনার একটা অ্যাসেট হইল। আপনি বাড়ি কিনছেন, প্রতি মাসে ভাড়া পান, এটা আপনার একটা অ্যাসেট। কোনো ব্যবসা অংশীদারি হইছেন, সেটা আপনার অ্যাসেট। সরকারি বন্ড ক্রয় করছেন, ট্রেজারি বন্ড, সঞ্চয়পত্র, তো এগুলো একটা অ্যাসেট। এখন এই প্রতিটা অ্যাসেট হইলেও প্রতিটা আপনাকে সমভাবে বেনিফিট করবে না, এটাই পার্থক্য। তার মানে যেই জিনিসটা আপনাকে টাকা ইনকাম করে দেয়, যেটার পিছনে আপনার অ্যাক্টিভ কোনো কাজ করতে হয় না, ওইটাই আপনার অ্যাসেট। আপনি চাকরি করেন, সকাল 9টায় অফিসে যান, 5টায় আসেন, ওইটা আপনার অ্যাসেট না। ওইটাতে আপনি অ্যাক্টিভ কাজ করেন। আপনি যদি 6 মাস না যান, চাকরি থেকে টার্মিনেট হয়ে যাবেন। তাহলে আমরা জীবনে ট্রাই করব অ্যাক্টিভ যে পেশায় আছি বা যে ব্যবসায় আছি, এটার পাশাপাশি একটা অ্যাসেট তৈরি করার জন্য। এখন সবাই হয়তো দোকান পাবেন না, সবাই বাড়ি তৈরি করতে পারবেন না, যৌথ ব্যবসা করতে পারবেন না, কেউ সঞ্চয়পত্র ক্রয় করেন, কেউ ট্রেজারি বন্ড ক্রয় করেন, এইগুলো আপনার করতে হবে। তাহলে মূলত আমাদের টার্গেট থাকবে জীবনে, আজকে থেকে একটা শব্দ মনে রাখবেন, ইংরেজি শব্দটাই মনে রাখা ভালো, অ্যাসেট তৈরি করব আমি। অ্যাসেট মানে কি? যেটা আমাকে টাকা দিবে। আর যেটা আমরা বাংলাদেশে পাই সেটা হচ্ছে যে ওয়েলথ, মানে হচ্ছে যে, যেমন ধরেন আমি আমার নিজের কথা যদি বলি, এখন আমার একটা হয়তো জমি আছে, 10 লাখ টাকায় নিয়েছিলাম, 1 কোটি টাকা বাজার ভ্যালু, কিন্তু মাসে আমার 1,000 টাকাও দেয় না, শুধু বাজার ভ্যালু হয়েছে। আমি এখন ওইটাকে অ্যাসেট বলতে পারবো কিনা, কথাটা হচ্ছে যে না, আমি অ্যাসেট বলতে পারবো না, ওইটা আমার ওয়েলথ আছে, কিন্তু 1 টাকাও বেচারা আমাকে দেয় না, বিক্রি করে দিলে টাকা দিবে, তাছাড়া দিবে না, তার মানে ওইটা আমার অ্যাসেট না, কিন্তু ওইটা আমার সম্পদের মধ্যে আসবে। আবার আপনি ধরেন যে একটা ব্যবসা চালাচ্ছেন, ব্যাংক থেকে 10 লাখ টাকা লোন নিয়ে বসে আছেন, আপনার টোটাল ব্যবসার ভ্যালু 50 লাখ, তাহলে এইটা আপনার টোটাল জিনিসটা অ্যাসেট হবে না, কারণ এখানে ঋণ আছে। তাহলে এই সাধারণ সূত্রটা আজকে থেকে মনে রাখবেন, যে আপনি যাই কিছু করার চেষ্টা করবেন, অ্যাক্টিভ ব্যবসা বা পেশার পাশাপাশি একটা অ্যাসেট তৈরি করবেন যেটা আপনাকে টাকা দিবে। এখন আসে, যত পারবেন লাইবিলিটি কমাবেন জীবন থেকে, জীবন থেকে দায়ভারটা কমিয়ে দিবেন। দেখেন, যে কোনো সম্পর্কের মধ্যেও, আমার বাস্তব জীবনে আমিও যেটা বলি, আমার আশেপাশে ধরেন যে আমি ফ্যামিলির মধ্যে সবার ছোট, তো সিদ্ধান্ত যা নেয় বড় ভাইরাই নেয়, সবার ফ্যামিলিতে এটাই ঘটে। আপনার যদি
বাসায় আরো বড় ভাই থাকে, সিদ্ধান্ত সব তারাই নেয়, আপনি হয়তো হ্যাঁ অথবা নাতে আপনাকে এগ্রি করতে হয়। এখন কিছু জায়গায় আছে যে যেখানে আপনার দায়িত্ব পালন করার না ধর্মীয় কোনো বাধ্যবাধকতা আছে, না সামাজিক কোনো বাধ্যবাধকতা আছে, কিছুই নাই। এখন সেইখানে যদি আপনি দায়িত্ব পালন করতে যান, এটা আপনার অযাচিত হস্তক্ষেপ। সহজ কথা হচ্ছে এটা। প্রথমে আপনি চিন্তা করবেন আপনার ওই দায়িত্ব পালনে ধর্মীয় বাধ্যবাধকতা আছে কিনা। যদি থাকে অবশ্যই আপনাকে যাইতে হবে, লাভ হোক লস হোক দেখার বিষয় না। অথবা সামাজিক একটা দায়বদ্ধতা থাকে, সেই হিসাবে আপনি যান। যেখানে ধরেন যে আপনি দায়িত্ব পালন করার জন্য ওই ব্যক্তির নিজের ছেলে আছে, মেয়ে আছে, সবাই আছে, তো অযাচিত যদি আপনি যান, আপনি অপমানিত হবেন, আপনার ক্ষতি হবে, টাকা পয়সাও যাবে, সময়ও যাবে। তো এই জন্য সবসময় অযাচিত কারো দায়িত্ব পালন করতে যাবেন না। যেখানে আপনার সামাজিক অথবা ধর্মীয় কোনো বাধ্যবাধকতা চলে আসে সেখানে যাবেন, সময় যাক টাকা পয়সা যাক, আপনার টেনশনের কারণ নাই। ওই দায়িত্বগুলো পালন করবেন। তো এই জন্য অযাচিত যত লাইবিলিটি আপনার কাছে আসবে সব আপনি জীবন থেকে তাড়িয়ে দিবেন, দরকার নাই। মানুষ কি বললো আপনার দেখার বিষয় না। ধর্মীয়ভাবে আপনি পরকালেও কোনো প্রকার দায়বদ্ধতা থাকতে হবে না যে আপনার কোনো লাইবিলিটি সেখানে ছিল। সামাজিকভাবেও কোনো লাইবিলিটি আপনার নাই, ওগুলো আপনি ছেড়ে দিবেন। একই রকম ভাবে যেইটা আপনার প্যাকেট থেকে টাকা নিয়ে যায়, অযাচিত কোথাও গেছেন, বাড়ি ভাড়া দিতে হচ্ছে, গাড়ি দিয়ে গেছেন, যাওয়ার সময় কিছু নিয়ে গেছেন, টাকা আপনার খরচ হইল, কি করলো আপনার প্যাকেট থেকে টাকা নিয়ে গেল। তো এরকম করা যাবে না। তাহলে আজকে থেকে আপনি যে জিনিসটা আপনার প্যাকেট থেকে টাকা নিয়ে যায়, যেখানে আপনার না ধর্মীয় না সামাজিক কোনো দায়বদ্ধতা আছে, সেটা বাদ দেন। তাহলে লাইবিলিটি হচ্ছে যেটা আপনার টাকা নিয়ে যায়। সহজ কথা হচ্ছে এখানে। আরেকটা যেটা আমরা বলতে পারি যে লাইবিলিটি ওইটাও হইতে পারে যেখানে সময়ের সাথে মূল্য কমে যায়। দুইটা জিনিস। আপনি একটা কি করছেন, ভালো একটা গাড়ি কিনছেন, কিসের জন্য, নিজে চালানোর জন্য, বাসায় রাখছেন, দাম কত, ভালো, আপনি মার্সিডিজ নিয়েছেন, বাংলাদেশে প্রায় 1,50,00,000। আপনি যত কিছুই করেন 1 বছর পরে সেটা 1,20,00,000 বেশি বিক্রি হবে না। একটা বাইক নিয়েছেন আপনি 3 লাখ টাকা দিয়ে, 2 দিন পরে বিক্রি করতে যান, 2,70,000-এর বেশি যাবে না। মানে 2 দিনে আপনার 20,000 টাকা নাই। তার মানে তাই বলে এখন বলবেন যে ভাই আমি কি গাড়ি কিনবো না, আমি কি মোবাইল কিনবো না? অবশ্যই আপনি কিনবেন, স্মার্ট হিসাবে আপনি কিনবেন। এখন আপনার যে ক্যাপিটাল, যে মূলধন, সেটা দিয়ে যদি আপনি গাড়িটা ক্রয় করেন, আপনি তো মধ্যবিত্ত, ওইটা তো আপনাকে মাথায় রাখতে হবে। আপনি গাড়ি তখনই কিনবেন নিজের ব্যবহারের জন্য যখন আপনি ওই গাড়িটা যে ডেপ্রিসিয়েশন দিবে ওইটা আপনার কাছে কোনো ব্যাপার না, যেটা আপনার প্যাসিভ ইনকাম থেকে আসতেছে, যেখানে আপনার ক্যাপিটালটা সেভ। তখন আপনি 10টা গাড়ি কিনেন, কেউ আপনাকে কিছু বলবে না। আপনার বর্তমানে একটা মোবাইল আছে, ওটা চলতেছে, আপনি চালান। একান্তই দরকার হইলে অবশ্যই আপনি নিবেন। যারা হয়তো অনলাইনে কাজ করেন, ভিডিও তৈরি করেন, তাদের জন্য এই মোবাইলটাই একটা অ্যাসেট। কিন্তু আপনার মোবাইলে কাজ হচ্ছে শুধু ভিডিও দেখা, আপনার জন্য মোবাইলটা হচ্ছে লাইবিলিটি। প্রতি মাসে টাকা ঢুকাইতে হয়, ইন্টারনেট খরচ যায়। তাহলে লাইবিলিটি যত পারবেন আপনি কমাবেন। এটা ছাড়া আপনি ধরেন যে আবাসিক উদ্দেশ্যে থাকার জন্য আপনি বাড়ি ক্রয় করতেছেন অনেক দাম দিয়ে, যেটা আপনার দরকার নাই, আপনি কারণ আপনি মধ্যবিত্ত। তো এইটা আপনার জন্য একটা লাইবিলিটি, এগুলা করা যাবে না। আপনি ফ্ল্যাট কিনতেছেন আবাসিক উদ্দেশ্যে নিজে থাকার জন্য, দরকার না, এগুলা লাইবিলিটি। তার মানে মূল কথাটা হচ্ছে যেটা আপনাকে টাকা দিবে না সেটাই আপনার লাইবিলিটি, যেটা আপনার টাকা নিয়ে যাবে। তাই এই জায়গায় কোনো জায়গায় আমরা বলি নাই যে যেটা আপনার এসেনশিয়াল, যেটা প্রয়োজনীয় সেটা আপনি বাদ দিবেন না, জাস্ট যেটা অপ্রয়োজনীয় সেটা বাদ দিয়ে জীবন থেকে বোঝাটাকে একটু কমিয়ে দিবেন, দেখবেন যে মানসিকভাবেও অনেক শান্তিতে থাকবেন, টেনশন থাকবে না। আমাদের বাংলাদেশে দেখবেন যে বড় কোনো সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার এরা হয় না সবাই। এই যে আজকে পত্রিকায় ছিল যে বাংলাদেশের বিখ্যাত ডাক্তার প্রতি বছরে কামাই করে সে 3 কোটি টাকা, সে আয়কর দেখাইছে 46,000 টাকা। তার মানে 2 কোটির উপরে সে গোপন করছে। কারণটা কি? তার ধান্দা হচ্ছে আমি বড় লোক হব। এখন এইটা করতে যায় সে নানা প্রকার লাইবিলিটির মধ্যে এখন পড়ে যাচ্ছে। এখন তার বিরুদ্ধে মামলা হবে, নানা প্রকার সামাজিক মর্যাদা যাবে, কি দরকার? আপনি যখন ওই প্যাসিভ ইনকামটা শিখবেন, যেখানে আপনি জানবেন যে আমি 100 টাকা কামাইলে যদি সরকার 20 টাকা নিয়ে যায়, নিয়ে যাক, আমার কোনো টেনশন নাই। এই চিন্তাগুলো আপনাকে করতে হবে। জীবন থেকে যত পারেন লাইবিলিটি বাদ দিবেন, নিজে স্বাধীন থাকবেন। স্বাধীনতা আমরা তাহলে কিভাবে পাইলাম? এই আজকের 20 মিনিট বা 25 মিনিট দেখার পরে আশা করি যে আপনি শিক্ষিত হন, মধ্যশিক্ষিত হন বা পিএইচডিধারী হন, এতটুকু বুঝতে পারছেন আর্থিক স্বাধীনতা জিনিসটা কি। তাহলে আর্থিক স্বাধীনতা হইল সেটা যেটা আপনার প্রতি মাসে অ্যাক্টিভ কাজ করে যেটা বের করতে হচ্ছে,
সেইটা যদি প্যাসিভ ইনকাম আসে তাহলে আপনি ফাইন্যান্সিয়ালি কি আছেন, আর্থিকভাবে স্বাধীন, আপনার কোনো টেনশন নাই। এখন এইগুলা করার যে বাংলাদেশে আমরা প্রচলিত পদ্ধতিগুলোও একটু দেখে নিতে পারি যে বাংলাদেশে বর্তমানে কি কি পদ্ধতি আছে। বা কিছু প্রবাসী ভাই আছেন টেনশন করেন, আমরাও বলি যে সরকার প্রবাসীদের জন্য কিছু করে না, পেনশনের ব্যবস্থা করে না, অনেক কিছু। এখন কেউ আপনার জন্য কিছু করুক বা না করুক, আপনি নিজের জন্য নিজে কি করতেছেন চিন্তা করেন। যে আজকে এত জীবন কামাইছেন, আপনি নিজের প্রতি কি ইনভেস্ট করছেন, নিজের কি কর্মদক্ষতা বাড়াইছেন। এই ভার্সিটি জীবন থেকে বের হওয়ার পরে নিজেকে কোনো একটা দক্ষতা অর্জন করার আপনি কোর্স অংশগ্রহণ করছেন, প্রতি মাসে নিজের প্রতি 1,000 টাকা খরচ করে কিছু একটা শিখছেন, নিজের শারীরিক কোনো দক্ষতা অর্জন করছেন, কিছুই আমরা করি নাই। আমরা চাই শুধু টাকা ইনকাম করব। আগে সর্বপ্রথম বিনিয়োগ করবেন নিজের প্রতি, কারণ মেশিন হচ্ছেন আপনি। আপনি যদি অসুস্থ হয়ে যান, আপনার যদি টেনশন থাকে, যত ভালো সিদ্ধান্ত হোক আপনি নিতে পারবেন না, লস করবেন। আর শেয়ার বাজারে যাইতে হলে সবচেয়ে বড় হচ্ছে যে এই যে প্রতিদিনের নিউজ দেখবেন বাংলাদেশে শেয়ার কমে যাচ্ছে, চুরি হয়ে যাচ্ছে, শুধু ব্যাড নিউজ গুলাই। কোনোদিন শুনছেন একটা যে নিউজ আসছে যে এই বেচারা এত টাকা করে এত টাকা লাভ করছে, একটা নিউজ আপনি পাইছেন? কিন্তু মানুষ যেটা লাভ করে সেটা কেউ বলে না। আরো একটা সহজ উদাহরণ দিয়ে দেই, যেমন এই যে এবার আলুর ব্যবসা দেখেন, আলুর ব্যবসাতে সবাই লস করছে, পত্রিকায় মায়া কান্নাতে ভরে গেছে। যেইবার লাভ করে আপনি কি কারো সাক্ষাৎকার দেখছেন যে সে এত কোটি টাকা লাভ করছে? দিবে না। তো ওই জন্য ওই পত্রিকার নিউজ আমাদেরকে আজ থেকে সম্ভবত 4-5 বছর আগে পত্রিকা কিভাবে নিউজ করে বাস্তব অভিজ্ঞতা আমার হয়েছে। পত্রিকা আমরা কিছুই নিউজ পাই না, ওই নিউজ মিডিয়া আমাদেরকে যেটা দেখাইতে চায় আমরা সেটা দেখি। পত্রিকার কথা জীবনেও বিশ্বাস করবেন না, জীবনেও না, অন্ধের মতো পত্রিকা বিশ্বাসই করবেন না। পত্রিকা তারা যেটা চায় সেটাই আমাদেরকে দেখায়, আমরা যেটা দেখতে চাই সেটা পত্রিকায় পাবেন না। তো তাই বলে এখন বলবেন যে ভাই পত্রিকা পড়বো না। আপনি পত্রিকাটা পড়বেন, পড়ে চিন্তা করবেন যে এটার পিছনে কাহিনী আছে, এটা সত্য না। এখন এটা মিথ্যাও হইতে পারে, এটা অতিরঞ্জিত হইতে পারে। পত্রিকায় যে ডাটা থাকে এটা যদি আপনি বিশ্বাস করে জীবনের কোনো সিদ্ধান্ত নেন, এর চাইতে আত্মহত্যা করার মতো জিনিস দুনিয়াতে কিছু নাই। এটা শুধু বাংলাদেশের বলে কথা না, সারা বিশ্ব এরকম। বড় বড় যারা থিঙ্ক ট্যাঙ্ক আছে, এরা আগে একটা ঘটনা ঘটায়, ঘটানোর পরে সেটার বেনিফিটের জন্য পত্রিকাকে ওই যে সোর্স যেটা দেয়, যে সূত্র জানাইছে, ওই সূত্র হচ্ছে থিঙ্ক ট্যাঙ্ক। তারা তখন কি করে, ওইটা ধীরে ধীরে নিউজে ফিড আপ করে। এখন হয়তো আপনি দেখলেন যে একটা জিনিসের দাম বাড়তেছে, আপনি সেখানে বিনিয়োগ করা শুরু করে দিলেন, কিন্তু আগে যে লাভ করবে সে আগে কাজ কাণ্ড ঘটিয়ে ফেলছে। তো এই জন্য আজকে থেকে আরেকটা শিক্ষা নিবেন, যেটা প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় বা পত্রিকায় দেখবেন এটা অন্ধের মতো বিশ্বাস করা যাবে না। এটার পিছনে কি কাজ করতেছে ওইটা আপনাকে চিন্তা করতে হবে। কারণ পত্রিকার মধ্যে যেটা হয়, যে কোনো একটা নিউজ দেখবেন যে 1 সপ্তাহ আগে কালেক্ট করে তারা। কালেক্ট করার পরে এটা তারা চিন্তা করে প্রতিটা স্তরে, পত্রিকার মধ্যে 3-4 রকমের একটা নিউজ যাচাই বাছাই হয়। যে নিউজটা তারা নিজেরা কম্প্রোমাইজ করতে পারে, আর্থিকভাবে বেনিফিট হইতে পারে, এটা কখনো পত্রিকায় আসে না। এর পরের ধাপে যায়, পরের ধাপে যায়, ফাইনাল ধাপে যাওয়ার সময় তখন এই যে প্রধান সম্পাদক সাহেব উনি চিন্তা করেন এটা আমি দিব কি দিব না, না দিলে কি আমার কোনো বেনিফিট আছে, না দিলে আমার কোনো বেনিফিট আছে। তো এই জন্য পত্রিকার কোনো কিছু বিশ্বাস করা যাবে না। হয়তো ঘটনা সত্য হইতে পারে, আপনি এটা চিন্তা করবেন যে পত্রিকার ঘটনা সত্য হইতে পারে, কিন্তু এটা টাইমলি আসে নাই। এটা সে ওইটার বেনিফিটটা নিয়ে এখন ফাইনালি আউটকাম দিচ্ছে আমাদের টেনশন ধরার জন্য। তো এই জন্য পত্রিকায় কি আসলো, দেখার জিনিস দেখেন, ভুলে যান, এই পর্যন্তই। যেমন আমরা বলি যে ভাই এখান দিয়ে শুনবেন, এখান দিয়ে বের হয়ে যাবেন, এতটুকুই। এর মেইন কারণ হচ্ছে আপনি যখন শেয়ার বাজারে বিনিয়োগ করবেন, ওই পত্রিকা দেখে আপনি দেখবেন যে এখনো বাংলাদেশে যে এই কোম্পানি, ও দেখবেন যে মেরিকো একটা কোম্পানি আছে 500% ডিভিডেন্ড দিচ্ছে। এখন আপনি ডিভিডেন্ড কি সেটাই বুঝেন না, চিন্তা করছেন ভাই রে ভাই 500% দিছে, তার মানে তো অনেক টাকা আমার বিনিয়োগ করা দরকার। তো এরকম করা যাবে না। আবার কিছু কোম্পানি আছে তারা সারা বছর দেখাচ্ছে যে তারা কি করতেছে, লস করতেছে। জানো, বাংলাদেশে ইংরেজি বছর যেটা হয় 12 মাসে বছরে প্রতি, যেই তাদের 3 মাস পর পর প্রতিটা কোম্পানি রিপোর্ট দেয় সে লাভ করতেছে না লস করতেছে। দেখবেন যে এই বাংলাদেশের কোম্পানিগুলা ম্যাক্সিমাম কোম্পানি প্রথমে 9 মাস দেখাবে যে সে লস করতেছে লস করতেছে, পরের মাসে আইসা কিছু চার্টার্ড অ্যাকাউন্টকে ঘুষ দিয়ে সে তার ফাইলে দেখাবে যে কোম্পানি হিউজ পরিমাণ লাভ করছে। এই নিউজ শুনে পত্রিকাগুলো নিউজ করবে, সবাই গিয়ে ওর শেয়ারটা কিনবে, কিনে শেয়ারটার দাম বাড়াবে।
এখন কোম্পানির শেয়ারের দাম বাড়লে কি হয়, কোম্পানি তার বিপরীতে তার শেয়ারগুলা জমা করে ব্যাংক থেকে তার 3 গুণ পরিমাণ লোন নেয়। এরপরে যখন গেল তারপরে আবার লস শুরু হইলো তার। তার মানে আপনি কিনছেন দামে 100 টাকা শেয়ার কিনছেন, এখন এটা বছর যাইতে যাইতে 30 টাকা চলে আসছে। কোম্পানির কাজ সে করে নিছে, ব্যাংক থেকে 300 কোটি টাকা সে লোন নিছে, বিপরীতে সে শেয়ার জমা রাখছে, কোনো তার সমস্যা নাই। কিন্তু আমি আপনি ওই যে পত্রিকায় দেখছি এত পরিমাণ লাভ করছে। তো এই জন্য পত্রিকার নিউজে লাভ লস দেখে লাভ নাই। আপনি যখন শেয়ার বাজারে যাবেন, বেশি না, আপনি জাস্ট 10 দিন যদি একটু প্র্যাকটিস করেন আপনি বুঝতে পারবেন যে এর যেই চার্টার্ড অ্যাকাউন্ট যে রিপোর্টটা দিল এটা আসলে ঠিক আছে না 2 নাম্বার। কারণ বাংলাদেশে ম্যাক্সিমাম, আমরা যদি বলি শেয়ার বাজারে যতগুলো কোম্পানি আছে প্রায়, যদি আমরা বলি অ্যাক্টিভ কোম্পানি প্রায় 400-র মতো, 400-র একটু কম, এর বাইরে আরও আছে কতগুলা বন্ধ আছে, কতগুলা ক্যাটাগরির বাইরে আছে। 400-র মধ্যে যদি স্ট্যান্ডার্ড আপনি ক্যাটাগরি নেন, মাত্র 50টা কোম্পানি পাবেন যারা একদম সব কিছু মেনে চলে। লাভ হোক, লাভ হইলে লাভ দেখাবে, লস হইলে লস দেখাবে, তাদের কোনো যায় আসে না। তো আপনাদের দায়িত্ব হবে, আপনি যখন এই শেয়ার বাজারে আসবেন ওই 50টা কোম্পানি নিজে বোঝা। আমি বলে দিচ্ছি বলে এরকম না, বা ওই আপনার বড় ভাই বলে দিল যে কোম্পানিটা ভালো, দরকার নাই। আপনি যখন থিওরিটা আপনার কাছে থাকবে তখন আপনি নিজে বুঝতে পারবেন। দেখেন, আপনি যখন বিয়ে শাদী করেন, ছেলেকে বিয়ে করান, মেয়েকে বিয়ে করান, যতজনই ভালো বলুক মন্দ বলুক, আপনি একবার মেয়েটাকে দেখেন, নিজে একটু খোঁজ খবর নেন, বাড়িটা কেমন, পরিবেশ কেমন, তারপরে যায় মানুষকে জিজ্ঞেস করেন যে তার অবস্থাটা কেমন। তাইলে শেয়ার বাজারেও ওই যে বড় ভাই কি বলছে, ছোট ভাই কি বলছে, ওইসব দিকে চিন্তা করে কোম্পানিতে বিনিয়োগ করা যাবে না। এই জিনিসটা মনে রাখবেন। আর যে কোনো ব্যবসার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, আপনি নিজেও যদি একটা মুদি দোকান দেন, ওই দোকান ভাড়া আছে, কারেন্ট বিল আছে, কর্মচারীর বেতন আছে, তার মানে 100 টাকার মধ্যে অ্যাটলিস্ট 10 থেকে 20 টাকা আপনার প্রতি মাসে খরচ আছে। তো শেয়ার বাজারেও যখন যে কোনো শেয়ার কিনবেন, এইটা চিন্তা করবেন যে 100 টাকা যে আমি শেয়ারটা কিনছি, এটা 80 টাকা আসতেই পারে, এটাতে কোনো আমার টেনশনের কোনো কারণ নাই। তার মানে এই মানসিক প্রস্তুতি, মাইন্ডসেট যদি না থাকে, অযথা আপনার এই শেয়ার বাজারে আসেও কোনো লাভ নাই। আপনি 6 মাস পরে চলে যাবেন যে দরকার নাই আমার, আমি খেটে খাবো, সেটাই লাভ। এখন আমরা যে জিনিসটা বলতে পারি, যে প্রবাসী ভাইদের জন্য যে কথাটা বলতে পারি, অনেক প্রবাসী চিন্তা করেন, অনেক প্রবাসী ভাই মেসেজ দিচ্ছে যে ভাই আমার কাছে 20 লাখ টাকা জমা আছে, 30 লাখ টাকা জমা আছে, এখন আমি দেশে যাই কি করব, বা আমার প্রতি মাসে ফ্যামিলি খরচ চলবে কি করব। তো যেমন ধরেন যে আমরা যারা প্রবাসী আছে এদের জন্য সরকারের একটা স্কিম আছে, ওয়েজানা ডেভেলপমেন্ট বন্ড। ধরেন যে কোনো প্রবাসীর কাছে যদি 36 লাখ টাকা থাকে, উনি যদি ওই বন্ডটা ক্রয় করেন, প্রতি মাসে উনি 36,000 টাকা করে পাবেন। এটা এখন 36 লাখ টাকা অনেক জনের কাছে অনেক টাকা, আবার কারো কাছে কিছুই না। যারা মাসে 4-5 লাখ টাকা ইনকাম করেন এদের কাছে 36 লাখ টাকা কোনো টাকাই না। এখন এখানে পূর্বে অনেক রেস্ট্রিকশন ছিল। তো প্রবাসী ভাই হিসাবে এখন একটা প্রবাসীদের জন্য সরকার নিয়ম করছে, আপনি যদি একবার যদি প্রপারলি বিনিয়োগ করেন, তারপরে বাংলাদেশে চলে গেলেও আগামী 15 বছর পর্যন্ত ওই বিনিয়োগটা থাকবে, আপনার টেনশন নাই। তাই এখন যারা জীবনের শেষ প্রান্তে আছেন, অনেক ভাই আছে যে ব্যাংকে টাকা জমা আছে, 50-60 লাখও জমা আছে, কিন্তু সে যে নতুন একটা ব্যবসা করবে ওই তার সাহসটা নাই। কারণ যদি ব্যবসায় লস হয়, বাকি জীবনটা সে কাটাইতে চায়। তো চাইলে আপনি ওই যে প্রবাসী বন্ডটা কিনতে পারেন, যেখানে 12% আপনাকে লাভ দিচ্ছে। তো সেই হিসাবে আপনি যদি 36 লাখ টাকার বন্ড ক্রয় করেন, অন অ্যাভারেজে আপনি 36,000 টাকা কিন্তু মাসে আপনি পাবেন। এটা একটা হইতে পারে, এটা একদম বিনিয়োগের কোনো পূর্ণাঙ্গ জিনিস কিন্তু না। অথবা যেটা করতে পারেন, যারা এখন অ্যাক্টিভ ব্যবসায় আছেন, যারা চান না যে আমি আজকে 1 লাখ টাকা বিনিয়োগ করব, শেয়ার বাজারে কমে গেল, আপনার মূলধনটা আপনি প্রবাসী বন্ডে খাটান। ধরলাম যে আপনি 12 লাখ টাকা দিলেন, বছরে আপনি ধরেন যে প্রতি মাসে আপনি 12,000 টাকা করে পাবেন। আপনার মূলধন ঠিক থাকলো, ওই 12,000 টাকা আপনি শেয়ার বাজারে ইনভেস্ট করেন, আপনার টেনশনের কোনো কারণ নাই। আপনি যে অ্যাক্টিভ কাজ করতেছেন ওটা করতে থাকেন। 12 লাখ টাকা আপনি দিচ্ছেন, ওই প্রবাসী বন্ড থেকে আপনার অ্যাকাউন্টে প্রতি মাসে 12,000 টাকা চলে আসবে। ওই 12,000 টাকা দিয়ে আপনি প্রতি মাসে শেয়ার কিনেন, আপনার তো আর কোনো টেনশন নাই। তাহলে এই কাজটা আপনারা করতে পারেন যারা ভয় পাচ্ছেন যে আমি বিনিয়োগ করব কি হয়ে যাবে। যখন আপনি 1-2 বছর দেখবেন যে না, জিনিসটা আপনার বেনিফিট হচ্ছে, তখন আপনার টাকা আছে, আপনি ঢুকে যান, কোনো সমস্যা নাই। কিন্তু শেয়ার বাজারটা বুঝে, বিনিয়োগের ধরনগুলো বুঝে তারপরেই যাবেন, এই কথাটা বলবো। শুধু লাভের আশায় গিয়ে লাভ নাই, জীবনে যেমন লাভও হয় লজও হয়। তবে শেয়ার বাজারে একটা ভালো দিক, আমরা লটারি কিনলে লটারির ডেটটা চলে গেলে ওই লটারির 1 টাকার
টাকাও কিন্তু থাকে না, কিন্তু শেয়ার বাজারে হচ্ছে 100 টাকার শেয়ার যদি 1 টাকাও হয়, যদি কোম্পানিটা চালু থাকে, এইটাই আপনার 10,000 টাকাও হইতে পারে। আপনি যতদিন বিক্রি না করবেন, ওইটাকে আমরা বলি যে আনরিয়েলাইজড লস। শেয়ার বাজারে আনরিয়েলাইজড গেইন, আনরিয়েলাইজড লস হয়, মানে যতদিন আপনি বিক্রি না করবেন ততদিন প্রকৃতপক্ষে আপনার কোনো লস হয় নাই। এই জিনিসটা বুঝতে হবে। কিন্তু বাংলাদেশে সমস্যা হচ্ছে, বাংলাদেশে শেয়ার বাজারটা হচ্ছে যারা ট্রেডিং করে, মানে আপনার কাছে 50 লাখ টাকা আছে, আপনি কিছু করতে পারেন না, বড় ভাইয়ের বুদ্ধি নিয়ে ঢুকলেন, বলল যে এই কোম্পানির শেয়ার কিনো, 10 দিনের মধ্যে 20 গুণ বাড়বে, আপনি কিনছেন, বাড়ছে, বড় ভাইও হ্যাপি, আপনিও হ্যাপি। তারপরের দিন বুদ্ধি দিল যে আরো 1 কোটি টাকা নিয়ে আসো, তাইলে ব্যাংক থেকেও নিয়ে আসো, কি হবে, মাত্র 10 দিনে টাকা ডবল। ব্যাংক থেকেও লোন করছেন, এবার 1.5 কোটি দিয়েছেন ইনভেস্ট করে, এইবার শেয়ারের দাম আরো কমে গেছে 20%। আপনার মূলধনই নাই, এখন আপনি তো লোনে নিছেন, নিজের টাকাও না, তখন আপনি বাধ্য হয়ে কম দামে বিক্রি করে চলে আসতে হয়। তখন আপনি কি করবেন? আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নাই। তো 1 নম্বর কাজ হচ্ছে, শেয়ার বাজারে ঋণ করে, লোন করে, বাড়ি বিক্রি করে কোনো টাকা দেওয়া যাবে না। যেটা আপনি জীবনে সেভিং করতে পারবেন, প্রতি মাসে ডিপিএস করেন, সেই টাকাটা আপনি বিনিয়োগ করতে পারেন। বাংলাদেশের শেয়ার বাজার বিশ্বের সবচেয়ে ভালো একটা শেয়ার বাজার এই জন্য, এখানে আপনি একটা শেয়ার ক্রয় করতে পারেন। এখন তো 1 টাকায় বাংলাদেশে শেয়ার পাওয়া যায়, কিন্তু বিশ্বের অনেক দেশ আছে, যেমন যারা দুবাইতে বিনিয়োগ করবেন, এখানে একটা কন্ডিশন আছে, সর্বনিম্ন 300 দিরহামের কোনো নিচে শেয়ার কিনতে পারবেন না। মানে বাংলাদেশি টাকায় হিসাব করলে প্রায়, আমরা যদি হিসাব করি, মোটামুটি এখানে আমাদের প্রায় 12,000, 10,000-এর উপরে, এর কমে আপনি কিনতে পারবেন না। কিন্তু বাংলাদেশে আপনি 10 টাকারও একটা শেয়ার কিনতে পারবেন। তো এই জন্য যারাই আসতে চান তাদেরকে আমরা বলবো, যাদের ভয় আছে, তারা 1,000 টাকা বাজেট রাখেন আপনি। 150 টাকা আপনার ধরেন যে বিও অ্যাকাউন্ট খুলতে যাবে, বাকি 850 টাকা আপনার মূলধন। এইটা দিয়ে আপনি 6 মাস শেয়ার বাজারে শুধু ঘুরেন, নলেজটা অর্জন করেন, কিভাবে কাজ করে, কোন কোম্পানিটা ভালো, ক্রয় করেন, বিক্রয় করেন, নিজে অভ্যস্ত হয়ে যান। এখন আর আপনার ফেসবুক চালাইতে ভয় লাগে না, আগে কিন্তু ভয় লাগতো। অ্যান্ড্রয়েড মোবাইল ফোন আপনার ভয় লাগতো, এখন কিন্তু লাগে না। তো ওই জিনিসটা আপনি অভ্যস্ত হয়ে যাবেন, যখন 6 মাস পরে আপনি নিজেই বুঝবেন যে এইটা একটা স্বাভাবিক জিনিস, এটা একটা জীবনের পার্ট, তখন আপনি বিনিয়োগ শুরু করেন, সমস্যা নেই। তাহলে এই পন্থা অবলম্বন করেন। আমি বলছি বলে আপনি শেয়ার বাজারে আসবেন দরকার নাই। 1,000 টাকা বাজেট নিয়ে আপনি 6 মাস শেয়ার বাজারে থাকেন। যেইটা আপনি এক্সপেরিমেন্ট করতে চান, সেটা আপনি একটা শেয়ার ক্রয় করেন। এখানে কোনো ধরা বাঁধা নিয়ম নাই। একটা শেয়ার আপনি ক্রয় করলেন, ধরলাম যে আপনি গ্রামীণ ফোনের শেয়ার কিনবেন, জিপি যেটা বলে, আজকের বাজারে চলতেছে সম্ভবত 287 টাকা। আপনি একটা শেয়ার কিনেন, এটার কিনে আপনি রাখে দিলেন, চিন্তা করেন 3 মাস পরে ধরলাম যে সেটা আপনার হইল 300 টাকা, আপনি বিক্রি করে দেন, বুঝার জন্য কয় টাকা লাভ হইল রাখেন। কিছু শেয়ার আছে 2 দিন পরে টাকা বাড়ে যাবে, আপনি বিক্রি করে বের হন, আরেকটা শেয়ার কিনেন। তো এটাতে হবে কি, যে আপনি ওই যে টাকা পয়সা লস করে যে জ্ঞানটা অর্জন করতেন, 1,000 টাকা বাজেটে 1,000 টাকা কাউকে ফি দেওয়ার বিনিময়ে আপনি টোটাল নলেজটা পাইলেন। আর এটার জন্য কোথাও যাইতে হবে না, আপনার যে 10,000 টাকার হাতের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন আছে, এটা দিয়েই বিশ্বের যে কোনো প্রান্তে বসে সম্ভব। এটা হচ্ছে মূল কথা। আশা করি যে এর চাইতে সহজ আর কিছু আপনার নাই। আপনি 1 টাকাও খালি 1,000 টাকায় বাজেট রাখবেন, অন্য কোনো বাজেটের আপনার দরকার নেই। এই জিনিসটা মনে রাখবেন। এখন যারা দেশে আছেন, তারা আমরা যেটা বলবো, যে আপনি কি করতে পারেন, আপনার টাকা পয়সা আছে, আপনি রিস্ক নিতে রাজি না, তাহলে আপনি সঞ্চয়পত্রে বিনিয়োগ করেন, আপনি সরকারি ট্রেজারি বন্ডে বিনিয়োগ করেন। ওই বিনিয়োগ থেকে যে টাকাটা আসতেছে, আপনি অ্যাক্টিভ চাকরির পাশাপাশি ওই টাকাটা শেয়ার বাজারে লাগান, অন্তত আপনার মানসিক শান্তি থাকবে যে আপনার মূলধনটা ঠিক আছে। যেহেতু আপনি ভয় পাচ্ছেন, তো মূলধন ঠিক থাকলেও 1 বছর আপনি ওই বিনিয়োগের টাকাটা, লাভের টাকাটা বিনিয়োগ করে দেখেন যে আসলে আপনি কিছু বুঝতেছেন কিনা। যদি বুঝে না আসে, আপনি বাদ দেন, কারণ সবার জীবনে সবকিছু হবে এমন কোনো কথা না। তাহলে যারা প্রবাসী আছেন, প্রবাসী বন্ডের লাভের টাকাটা আপনি বিনিয়োগ করেন। যারা দেশে আছেন, দেশে নানা প্রকার সঞ্চয়পত্র পাওয়া যায়, ওই লাভের টাকাটা আপনি বিনিয়োগ করেন, যাতে আপনার মূলধন সেফ থাকে, যেহেতু আপনি এখনো বুঝেন না, টেনশনে আছেন। এই কাজটা আপনারা লাগান, আশা করি উপকৃত হবে। এখন আমরা যদি যাওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে যে 1 নম্বরে আমরা বলে দিছি, আজকে থেকে সেভিং বলে কিছু নাই, যা করবেন সব আপনি ইনভেস্ট করবেন। টাকা বাঁচিয়ে আপনি ওই যে আপনার লকারে রাখবেন, টাকা লস দিবে, কারণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আমরা যেটা আপনাদেরকে বলছি। এখন এইটার জন্য বিশ্বে একটা সূত্র আছে, রুল নাম্বার 70।
আর 72, এই সূত্রটা মনে রাখবেন, তাইলে জটিল আপনার ক্যালকুলেটরের দরকার নাই। একদম সাধারণ মানুষ হিসাবে আপনি বলে দিতে পারবেন টাকাটা ডবল করতে কতদিন লাগবে আর আপনার টাকা অর্ধেক হইতে কতদিন লাগবে। এখন এই যে 78 72 দুটো একই শব্দ, 70 দিয়ে করলে ভগ্নাংশ আসে, 72 দিয়ে করলে ভগ্নাংশ আসে না, এটাই পার্থক্য, আর কিছু না। যেমন ধরেন যে আপনার কাছে 20 লাখ টাকা আছে, আপনি চাচ্ছেন টাকাটা ডবল করবেন, যে আমি 20 লাখ টাকা 40 লাখ টাকা করতে চাই, তাহলে কতদিন লাগবে? তাইলে আপনি এখন কত পার্সেন্ট এটা বিনিয়োগ করতে পারতেছেন। ধরেন যে যদি কোনো প্রবাসী ভাই প্রবাসী বন্ড বিনিয়োগ করে 12% পাওয়া যায়, তাহলে আপনার কত বছর লাগবে এটা দ্বিগুণ হইতে? তো এই সূত্র আপনার ক্যালকুলেশন করার দরকার নেই। এই সূত্র আপনি কি করবেন, এই যে 70 অথবা 72 যেটা দিয়ে ভাগ দেন, 72 দিলে ভালো রাউন্ড ফিগার আসে। আপনি এই যে 72কে ভাগ দেন আপনি 12 দিয়ে, 12% আপনি বিনিয়োগ করতে পারছেন, একটা রাউন্ড ফিগার আসবে, সেটা হচ্ছে 6 বছর। তার মানে 6 বছরে আপনার টাকাটা ডবল হবে, সহজ সূত্র। এখন ধরেন যে আপনার কাছে 12 লাখ টাকা আছে, আপনি কিচ্ছু করেন নাই, লকারে রেখে দিচ্ছেন, আপনার বাসার লকারে। তাইলে আপনি বাংলাদেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি 8%, তাহলে এটাকে কি করেন, আপনি 8 দিয়ে ভাগ দেন, মানে আগামী 12 বছরে আপনার 12 লাখ টাকার মূল্য হবে 6 লাখ টাকা। 50% মূল্য আপনার চলে গেছে, আপনি কিছু করেন নাই। এই দুটা জিনিস জীবনে বুঝবেন, যে কিছু না করাও বাংলাদেশি হিসাবে 8% লস, যদি টাকাটা ধরেও রাখেন। আর যদি আপনি বিনিয়োগ করে ডবল করতে চান, তাইলে 12% হিসাবে আপনাকে করা দরকার, যেহেতু 8% হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। তার মানে 8% লাভে যে আমরা বিনিয়োগটা করতেছি, মূলত আমরা কোনো লাভ করতেছি না, আমরা জাস্ট মানে যেটাকে বলে যে কোনো রকমে বেঁচে আছি। তাহলে আপনি যে টাকাটা এফডি করছেন 8% সুদ দেয়, 1 টাকাও আপনার লাভ না, এইটা জাস্ট ওই টাকার ভ্যালুটা ধরে রাখতেছেন। আর যদি 8%-এর উপরে কিছু পান, ওইটাই আপনার লাভ। তো এইরকম চিন্তা করে আপনি আগাবেন, আশা করি যে আপনার জন্য জীবনটা সহজ হবে, চিন্তা করতে আপনার জন্য টেনশন হবে না, এটা একটু মনে রাখবেন। এরপরে আমরা যে জিনিসটা আপনাদেরকে বলতে পারি সেটা হচ্ছে যে এই যে ইনফ্লেশন যে জিনিসটা আছে, যেটা অলরেডি আমরা বলে দিয়েছি, যে এই জিনিসটা মাথায় রাখবেন, বাংলাদেশে সবচেয়ে বেশি, বিশ্বের সব দেশে এরকম না, এটা মনে রাখবেন। যেমন এই যে দুবাইতে আছে, এখানে মাত্র 3% হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আমেরিকাতে সম্ভবত এবার একটু বাড়ছে, 5 থেকে 6% হয়েছে, কিন্তু সবচেয়ে বেশি বাংলাদেশে 8%। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যত হবে এই ইনফ্লেশন বাড়বে। এখন বলবেন যে ভাই গত বছর হয়তো বাড়ছে, আগামীতে হয়তো কমতে হতে পারে। তো অন অ্যাভারেজ হিসাবটা যদি আপনি দেখেন, গত 2010 সাল থেকে 2025, গত 15 বছরে বাংলাদেশে গড়ে 6.5% হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। তাহলে গত 15 বছরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে 6.5%, প্লাস মুদ্রার যে অবমূল্যায়ন, কারেন্সি ডেফিসিয়েন্সিটা হচ্ছে আপনার 3.5% প্রতি বছরে। এটা কিভাবে, এটা একদম সহজভাবে আপনি বুঝেন, যারা প্রবাসী ভাই আছে ভালো করে বুঝবেন। দুবাইয়ের উদাহরণটা নেন, যদি কোনো ভাই 2010 সালে তার কাছে যদি ধরলাম যে 1 লাখ টাকা, 1 লাখ দেরাম থাকতো, সে বাংলাদেশে পাঠাইলে 18 লাখ টাকা হইতো। 2010 সালে 1 লাখ টাকা পাঠাইলে 18 লাখ হইতো। যদি ওই ভাই ওই 1 লাখ টাকা না পাঠায়, তার কাছে রাখতো, আজকে যদি পাঠাইতো 2025 সালে, সে কিছুই করে নাই, এই টাকাটা পাঠাইলে সে এখন কত পাবে, 34 লাখ টাকা পাবে, একই জিনিস। এখন আপনি বলবেন যে সে টাকাটা বাংলাদেশে বিনিয়োগ করে বাড়াইছে, তো এখানেও বিনিয়োগ করে বাড়াইতে পারতো, আমরা হিসাবের জন্য ধরছি যে বাংলাদেশেও কিছু করে নাই, এখানেও কিছু করে নাই। তাহলে এই যে তার যে ডেফিসিয়েন্সিটা হইল, সে বাংলাদেশে পাঠানোর কারণে তার টাকাটার ভ্যালু কমে গেল, কত পার্সেন্ট কমলো, অন অ্যাভারেজ হিসাব যদি আপনি করেন মাথায় ঘুরে যাবে। এখন ডলারটা নিলে আরো সবাই বুঝবো, যেহেতু ডলারে আমরা বিনিয়োগ করি। $1 মূল্য ছিল 2010 সালে 70 টাকা, আজকে হচ্ছে 120 টাকা, তাহলে 50 টাকার ব্যবধান। তো আপনি যদি ক্যালকুলেশনে যান, ডলারের দাম বৃদ্ধি পাইছে 71% গত 15 বছরে, মানে টাকার মান কমে গেছে 71%। তার মানে 2010 সালে যদি আপনি আমেরিকা থেকে $1 লাখ পাঠাইতেন, 70 লাখ টাকা হইতো। আজকে পাঠান, 1,20,00,000 টাকা হবে। কেউ কোনো ব্যবসা করে নাই, জাস্ট টাকার অবমূল্যায়ন। তো এই জন্য বাংলাদেশে, ওই জন্য আমরা যারা প্রবাসী ভাই আছেন এদেরকে বলি যে আপনি ব্যবসা করেন বা না করেন, যদি আপনার প্ল্যান থাকে আপনি দেশে যায় কিছু করবেন, এখন যদি দেশে কিছু করতে না পারেন, বাংলাদেশে কোনো সেভিং অ্যাকাউন্টে টাকা পাঠাবেন না, ওই দেশে একটা ব্যাংক অ্যাকাউন্ট করেন, ওইখানে টাকাটা রেখে দেন। আপনি হয়তো চিন্তা করতেছেন দেশে 4% দিবে, এখানে আপনার 4% দিয়ে কি হবে, আপনি এখানে রেখে দেন,
এখনো গড়ে প্রতি বছরে 3.5% করে আপনার টাকার অবমূল্যায়ন হচ্ছে, মানে টাকাটা কম, আপনার এই যে ভ্যালুটা কমে যাচ্ছে। এখন সমস্যা হচ্ছে বিশ্বের অন্য কিছু দেশ আছে, ওই দেশে আবার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আছে। এই হিসাবটা শুধু যারা ডলারের দেশে আছেন অথবা ইউইতে আছেন তাদের ক্ষেত্রে কাজে আসবে, এর বাইরে অন্য ক্ষেত্রে কিছুটা কম কাজে আসবে। তাহলে এইটা একটু মাথায় রাখবেন যে আপনি কিছু না করেন, দেশে চলে যাবেন, দেশকে ভালোবাসেন, কোনো সমস্যা নেই, আপাতত টাকাটা পাঠাইয়েন না। যেই দিন আপনি এককভাবে চলে যাবেন 10 বছর পরে, ওই দিন সাথে নিয়ে যান, আপনার জন্য ভালো হবে। অথবা যেই দেশে আছেন সেই দেশে এমন কোনো স্থিতিশীল জিনিসে বিনিয়োগ করে রাখেন, যেমন আপনি প্রতি মাসে ধীরে ধীরে গোল্ড ক্রয় করে রেখে দেন আপনার কাছে, যাওয়ার আগে বিক্রি করে আপনি চলে যাবেন। তখন আপনি দেখেন কিছু না করেও, এখানে যেমন হইলো 2010 সালে যদি এই ঘটনা হইতো, আপনি দেখতে পারলেন যে দ্বিগুণ, কিছু না করেও ডবল টাকা আপনি বাংলাদেশি টাকায় কনভার্ট করতে পারছেন। এই জিনিসটা একটু মনে রাখবেন। এইটা হচ্ছে যে কারেন্সি ডেফিসিয়েন্সি বাংলাদেশে বেশি। তাহলে আমরা এখন কি করতে পারি? আপনি বলবেন যে দেখেন সেভিং অ্যাকাউন্টে রাখেন, 4 থেকে 6% মুনাফা পাবেন। মানে সেভিং অ্যাকাউন্টে টাকা রাখেন, নিজের লস নিজে করতেছেন, নিজের পায়ে নিজে কুড়াল মারতেছেন। তাহলে 1 নম্বর কথা হচ্ছে যে টাকা আপনার ফ্যামিলি খরচের জন্য দরকার সেটাই শুধু সেভিং অ্যাকাউন্টে রাখবেন, এর বাইরে কোনো টাকা সেভিং অ্যাকাউন্টে রাখা যাবে না। বাস্তব আপনার সামনে প্রমাণ। এফডি যদি আপনার 8%-এর উপরে দেয় এফডি করবেন, না হলে এফডি বন্ধ। যদি এফডি 8%-এর উপরে না দেয় আপনি বের করে ফেলান। বাংলাদেশের সবচেয়ে ভাওতাবাজি বিজনেস হচ্ছে বীমা ব্যবসা। বাংলাদেশে বীমা হচ্ছে সবচেয়ে ভাওতাবাজি, কোনো বীমা আপনি করবেন না। বীমা হচ্ছে 1 নাম্বার লজের কাজ। আপনার থেকে বীমার টাকা নেয়, নিয়ে তারা ওই যে শেয়ার বাজারে লাগায়, সরকারি বন্ডে লাগায়, এইটা ছাড়া আর কিছু না। আর সারা জীবন আপনি দেন, যখন আপনি ওইটা ক্লেম করতে যান 100-র মধ্যে 50টা কোম্পানি আপনাকে দেয়ই না। পত্রিকার নিউজ দেখেন, আপনি 15 বছর যে টাকাটা বিমাতে দেন, 15 বছর পরে ম্যাচিওর হইলে আপনারে টাকা দেয় না, আপনার টাকাই আপনারা দেয় না। তো এই জন্য বীমা একদম বন্ধ। সেভিং অ্যাকাউন্টে শুধু ওই টাকা রাখবেন যেটা আগামী 3 থেকে 6 মাস আপনার ফ্যামিলি খরচের জন্য লাগবে, ওই টাকাটা আপনি সেভিং অ্যাকাউন্টে রাখবেন, এনি টাইম আপনি লিকুইড হিসাবে ব্যবহার করবেন। এখন বাকি টাকা নির্ভর করবে আপনার ইনকামের উপর। আপনার যদি টাকা থাকে বড় জায়গায় করবেন, আর ছোট টাকা থাকলে আপনি কি করবেন? কিছু করার নাই। তো কি করবেন আর কিছু করার নাই, ওইটার জন্য আমাদের এই কোর্সটা, যে আপনার অল্প টাকা থাকলেও কিভাবে আপনি আগাইতে পারেন। তাহলে বাংলাদেশে আপনি ব্যবসা করেন আর বিনিয়োগ করেন, যেমন বাংলাদেশের সিমেন্ট ফ্যাক্টরিগুলা সবগুলা লসে আছে। কারণ কি? তারা দুই প্রকারের মার খাইছে, একটা হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আর একটা হচ্ছে মুদ্রার অবমূল্যায়ন। কারণ তাদেরকে বিদেশ থেকে জিনিসগুলো আমদানি করতে হয়। প্রতি বছরে 3.5% করে বাংলা টাকার অবনতি। তো টোটাল 10% তো তাদের ক্ষতি, কিছু করার নাই। এই জন্য বাংলাদেশে আপনি যে ব্যবসায়ী করেন এই দুইটা জিনিস মাথায় রাখবেন, যে একটা হচ্ছে আমার ইনফ্লেশন আর একটা হচ্ছে কারেন্সি ডেফিসিয়েন্সি, এই দুটা কম্বাইন করলে 10% করে আমার ক্ষতি। তার মানে আমি এখন যে ব্যবসায়ী করি, যেটাই করি, যদি 10%-এর উপরে আমাকে লাভ না দেয়, আমি প্রতিদিন নিজের ক্ষতি নিজে করতেছি। সিম্পল ক্যালকুলেশন এটা, এটা কোনো গাণিতের দরকার নাই, কোনো সূত্রের দরকার নাই, বাস্তব আপনার কাছে প্রমাণ। তাহলে এখন যে জিনিসটা, সেটা হচ্ছে যে আপনি করবেনটা কি? তাহলে বলবেন যে ভাই দুঃখের কথা তো অনেক বললেন, এখন সুখের কথা বলেন যে আমি করবোটা কি। তো জাস্ট এই অংশটা আর মাত্র 15 থেকে 20 মিনিট, এরপরে আমরা শেষ করে দিব, আপনাদের প্রশ্ন নেওয়ার চেষ্টা করব যে এখন আমরা করবোটা কি। কারণ আমরা তো দুঃখের জিনিস অনেক দেখলাম, এখন সুখের জিনিস একটু দেখার চেষ্টা করি। তাহলে বলি যে আপনি একটা ব্যবসা করতে পারেন, যে ব্যবসা আপনি 10%-এর উপরে লাভ করতে পারবেন, ওই কনফিডেন্স আপনার থাকে যদি খুঁটিনাটি জানা থাকে। দ্বিতীয় হতে পারে যে আপনি যদি জায়গা জমিতে বিনিয়োগ করতে পারেন, যেখানে আপনি চিন্তা করবেন যে এই জায়গা আমাকে 10%-এর উপরে বাৎসরিক আমার ক্যাপিটাল গেইন দিবে, তাহলে আপনি এটাও করতে পারেন, শেয়ার বাজারে আসারও আপনার কোনো দরকার নাই। অথবা আপনি যদি ব্যাংকের লেভারেজ ব্যবহার করতে পারেন, আপনি নিজের টাকা দিয়ে ফ্ল্যাট কিনে কোনো দিনও বড় লোক হইতে পারবেন না, ক্ষতি করবেন। আপনার 1 কোটি আছে, 2টা ফ্ল্যাট কিনবেন, নিজের পায়ে নিজে কুড়াল মারতেছেন। 1 কোটি আছে, আপনি 10টা ফ্ল্যাট বুকিং দিবেন। এই যে ব্যাংকের লেভারেজ বলে, যেটাকে আমরা সহজ ভাষায় লোন বলি, আধুনিক স্মার্ট বিনিয়োগে লোন বলে কিছু না, একটা হচ্ছে মার্জিন আর একটা হচ্ছে লেভারেজ ব্যবহার করা। লোন হচ্ছে পুরাতন শব্দ, তাইলে আজকে থেকে লোনের পরিবর্তে ব্যবহার করবেন মার্জিন অথবা লেভারেজ। কারণ দেখেন অনেক ক্ষেত্রে শব্দ চয়নটাও মানুষের মন মানসিকতা কিন্তু চেঞ্জ করে দেয়। তো এই জন্য ফ্ল্যাটগুলো আপনি বিনিয়োগ করবেন, যেখানে 2টা কেনার টাকা আছে আপনি 4টা বুকিং দিবেন।
ও বাকি 2টা টাকা ব্যাংক থেকে লেভারেজ নেবেন আপনি। এখন বলবেন যে ভাই আমাকে কি দিবে? তো অবশ্যই দিবে যদি আপনি যাবতীয় কন্ডিশন ফুলফিল করেন। সর্বশেষ আসি, আপনি স্টক মার্কেটে আসেন, শেয়ার বাজারে আসেন, এই কয়টা কিন্তু আপনি করতে পারেন। এখন বলবেন যে ভাই সবার যে ব্যাড নিউজ শুনে শুনে আমাদের তো জীবন শেষ, তো চলেন এখন সর্বশেষ পন্থায় দেখি যে আসলে শেয়ার বাজার কিভাবে কাজ করে। আজকে আমরা জাস্ট একটু বেসিক ধারণা দিব, যেহেতু অনেকেই আছেন জয়েন করছেন মোটামুটি। তো এইখানে মূল যে কাহিনীটা ঘটে সেটা আমরা একটা বোঝার চেষ্টা করি। শেয়ার বাজারে মূলত আপনি 3 প্রকারের বিনিয়োগ করতে পারেন, 3 প্রকারের। একটা হচ্ছে কেমন, যেমন আপনি বিয়ে শাদী করেন, একটা মেয়েকে পছন্দ করেন, সবকিছু যাচাই বাছাই করে বিয়ে শাদী করছেন, আপনার বাসায় স্ত্রী নিয়ে আসছেন, ভালো হোক খারাপ হোক যেভাবে হোক জীবনটা কাটিয়ে নেন। কারণ আপনার তার থেকে সন্তান আসছে, আপনার একটা ভবিষ্যৎ হয়েছে, সামাজিক মর্যাদা হয়েছে। শেয়ার বাজারেও কিছু কোম্পানি আছে যেগুলো আপনি সিলেক্ট করতে পারেন, ওইগুলার লাভে থাক লজে থাক দীর্ঘমেয়াদে আপনাকে সে আপনার ফ্যামিলির মতো করেই আপনাকে একটা আর্থিক স্বাধীনতা দিবে। এইরকম ইনভেস্টর বাংলাদেশে খুব কম, যে দীর্ঘমেয়াদে ধরে রাখতে পারে কোম্পানিটা বাড়ুক আর কমুক। এখন আপনি আপনার ফ্যামিলির সাথে চিন্তা করবেন যে আপনি যেই শেয়ারটা চুজ করতেছেন ওইটা যে বিয়ে করার সময় যেমন যাচাই বাছাই করছেন ওই রকম যাচাই বাছাই করে যদি লেগে থাকতে পারেন আপনি লাভবান হবেন। কেন হবেন? শেয়ার বাজার একটা সূত্র কি জানেন? আপনার নিজের ব্যবসায় 100 টাকা লাভ করলে আপনি 100 টাকায় নিজে ব্যবহার করতে পারেন। শেয়ার বাজারের একটা জিনিস হচ্ছে, যেমন 100 টাকা যদি কোনো কোম্পানি লাভ করে, সে 100 টাকা তার শেয়ার হোল্ডারদেরকে দেয় না, সে চায় তার ব্যবসাটা বাড়াইতে, গ্রো করতে। এখন এইরকম তো প্রতিটা ব্যবসায়ী আর কোনো লাভাংশই দিবে না, তো আমরা শেয়ার কিনে লাভ কি? তো এই জন্য গভর্নমেন্ট একটা রুল করে দিয়েছে যে কমপক্ষে 30% আপনি দিবেন, বাকি 70% আপনি রেখে আপনি ব্যবসা বাড়ান। এখন চিন্তা করেন, আপনি ওই শেয়ারটা কিনছিলেন, 70 টাকাই রেখে দিয়েছেন, 30 টাকা পাইছেন, তারপরের দিন আপনি বের হয়ে গেছেন, তো নিজের 70 টাকা আপনি করলেন কি? আরেকজনের হাতে তুলে দিলেন। একবার নিজে চিন্তা করেন, 100 টাকা লাভ করছেন, 30 টাকা নিয়ে বের হয়ে গেলেন, 70 টাকা কোম্পানি বিনিয়োগ করছে বড় হওয়ার জন্য, আপনি 70 টাকা আরেকজনের কাছে বিক্রি করে দিয়ে চলে গেলেন, তো আপনার কি লাভ হইল? আপনি 100 টাকা লাভ করে 70 টাকায় মানুষকে দিয়ে দিলেন। তো এইরকম শেয়ারের ক্ষেত্রে আপনাকে যাচাই বাছাই করে যে আপনি এতটুকু কনফিডেন্ট হবেন যে আপনার জীবনের মতো, যে যত দুরবস্থায় আসুক আমি তার সাথে আছি, আমি থাকবো। আমি যেহেতু 70 টাকা রেখে আসছি, সে গ্রো করবে ধীরে ধীরে, আমার ব্যবসাটাও বাড়বে। এইরকম এক প্রকারের বিনিয়োগকারী পাবেন। আর আপনার এইরকমই হওয়া দরকার। যদি আপনি কোনো ব্যবসায়ী হন, কোনো যদি চাকরি থাকে যেখানে আপনার দরকার নাই শেয়ার বাজার থেকে প্রতি মাসে ইনকাম, আপনি চান যে আপনি 20 বছর পরে অবসর নেবেন, তখন এই যে প্রতি মাসে মাসে ডিপিএস করতেন ওই টাকাটা ওইখানে দিলেন, এখন 20 বছর পরে আপনি পেনশনের মতো করে একটা টাকা পাবেন, যেটা দিয়ে আপনি যেটা খুশি সেটা করতে পারবেন। যেমন আধুনিক যুগের যে সবচেয়ে বলি বলি আমরা টপ 5 যে বিলিনিয়রের মধ্যে আপনি ওয়ারেন বাফেট বলে একজনের নাম শুনবেন। যারা এই স্মার্ট ইনভেস্টমেন্টে আছে তার নাম জানে না এমন দুনিয়াতে লোক পাবেন না। কিছুই করে নাই, সে ছোটকাল থেকেই সে বিনিয়োগ করেছে, তার ভাগ্যটা বদলায় দিছে কোকা কোলা কোম্পানি। আর্থিক মন্দার সময় সবাই শেয়ার বিক্রি করে চলে গেছে, সে তখন ওই কোকা কোলা কোম্পানি শেয়ার ম্যাক্সিমাম কিনে রেখে দিয়েছে। বিশ্বযুদ্ধ গেল, বিশ্বযুদ্ধ আসলো, আমেরিকার প্রেসিডেন্টকে হত্যা করা হইলো, কত কি করা হয়েছে, শেয়ার বাজার একদম নিম্নমুখী হয়েছে, সে একটা শেয়ারও বিক্রি করে নাই। ওই থিওরি সে করছে যে আমি এটা বেচবো না, আমি তার সাথে আছি, কারণ এখানে আমার লস নাই, আমার লস হচ্ছে আনরিয়েলাইজড লস, আমি বিক্রি করলেই লস, না হলে লস নাই। আর এখন আপনি, সে হচ্ছে বিশ্বের 1 নাম্বার ধনী, 1 নাম্বারের মধ্যে তো আসে না, মাঝে মধ্যে 2-3-এর মধ্যেই থাকে। তো এই থিওরিটা আপনি কাজে লাগাইতে পারেন যদি আপনার একটা ব্যবসা থাকে, চাকরি থাকে, আগামী 10-15 বছর আপনি করতে পারেন, তাহলে আপনার জন্য এটা। আর একটা হচ্ছে যে আমরা বাৎসরিক চিন্তা করব, যে ঠিক আছে আমি 1 লাখ টাকা দিলাম, 1 বছরে আমি কত টাকা পাচ্ছি, আমার 2 দিক থেকে লাভ আসবে। এখন এই 2 দিকের লাভের জিনিসটা বুঝতে হলে আপনাকে কিছু টেকনিক্যাল জ্ঞান লাগবে। যেমন আপনি একটা মেয়েকে পছন্দ করেন, ওই বাসার মেয়েকে আপনি পছন্দ করছেন, সবকিছু ভালো লাগছে। এখন ধরেন যে ওই মেয়ের বাবা মারা গেছে, তো ওই দিনকে তার বিয়েটা হবে, আপনাকে একটু অপেক্ষা করতে হবে যে তার একটু শোকের দিনগুলা যাক। অথবা তার এসএসসি পরীক্ষা চলতেছে, ইন্টার পরীক্ষা চলতেছে, আপনি অপেক্ষা করেন 1 মাস। তো শেয়ার বাজারেও হচ্ছে, আপনি হুট করে 20 লাখ টাকা আছে ঢুকাই দিতে পারবেন না। আপনি, কারণ শেয়ার বাজারটা কখনোই এইভাবে উপরের দিকে যায় না, এটা উপরে নিচে করে করে যায়।
তো এই জন্য আপনাকে সঠিক সময়ের অপেক্ষা করতে হবে, যে যদিও কোম্পানি ভালো কিন্তু ওই কোম্পানিতে আমি যখন তার এই নিম্নমুখী প্রবণতা তখন আমি এন্ট্রি নিব, এটাই হচ্ছে দায়িত্ব। এখন আপনার 1 লাখ টাকা আছে, আপনি কি করলেন, এই উদ্যমুখিতে আপনি কিনে বসে আছেন, আগামী 6 মাসে এটা কমবেই কমবে। দুনিয়ার কোনো বিনিয়োগকারী বলতে পারবে না তার শেয়ারের দাম বাড়বে। আগামী 6 মাস আপনার 1 লাখ টাকা 80,000 টাকা হবেই হবে। এখন আপনি যদি জানেন আপনি বসে থাকবেন যে টেনশন নাই বাড়বে, কিন্তু আপনি যদি না জানেন আপনি কি করবেন, বিক্রি করে বের হয়ে যাবেন, তো আস্তাগফিরুল্লাহ পড়ে বলবেন যে আমার অন্য ব্যবসায়ী ভালো। এই যে জিনিসটা আপনাদেরকে আমরা বললাম, এই যে শেয়ার বাজার রিলেটেড ইন্টারন্যাশনালি অনেক ট্রেডিং দেওয়া হয়, আপনি চাইলে অনলাইনেও পাবেন। যেহেতু আপনার ডুয়েল কারেন্সি থাকলে আপনি পেমেন্ট করে শেয়ার বিজনেস কিভাবে করে কিভাবে কাজ করে ট্রেনিং নিতে পারেন। সর্বনিম্ন $500 থেকে $1500 হচ্ছে কোচিং ফি। তো $500 যে আপনি হিসাব করেন বাংলাদেশে কত টাকা হয়, প্রায় আপনার 50 থেকে 1 লক্ষ টাকা দিয়ে আপনি ট্রেনিংটা নিতে পারেন। বাংলাদেশে অনেকেই আছে নেয়, তবে বাংলাদেশে যারা ট্রেনার আছে এদের হচ্ছে কি, ওই যে আপনি দেখবেন যে সবারই হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, কিছু করবে না, শুধু বলে দিবে এইটা শেয়ার কিনেন দাম বাড়বে, 2 দিন পরে একটু দাম বাড়লো বলবে যে আমার কথা সঠিক হয়েছে, টাকা ইনকাম করেন। এখন ওই যখন আপনি লোভে পড়ে ঋণ নিয়ে আরো 10 লাখ টাকা ঢুকাইছেন, তারপর দিন আর তার সূত্র কাজ করে না, ডাউন হয়ে গেছে, তখন আপনার লস। তো এই জন্য এইসব কিছু করা যাবে না। আপনি যেই শেয়ারটা কিনবেন আগে নিজে বুঝবেন এই কোম্পানি কি করে, তার ভবিষ্যৎ পরিকল্পনা কি, সে ভবিষ্যতে টিকবে কিনা। এইটা যতদিন পর্যন্ত আপনি অর্জন করতে না পারবেন ওই কোম্পানি আপনার দেখার বিষয় না, যতই সে লাভ করুক আপনার দেখার বিষয় না, আপনি বাদ দেন। আপনি এতগুলা কোম্পানি থেকে ম্যাক্সিমাম, আমাদের কোর্সের উদ্দেশ্য হচ্ছে যে 12টা শেয়ার আমরা আপনাকে যাচাই করে দিব, যেটা আপনি নিজেই বুঝতে পারবেন যে কেন এই 12টা শেয়ারে আমি বিনিয়োগ করব, তার জন্ম ইতিহাসটা কি, প্রতি বছরের লাভটা কি, লসটা কি, কারা পরিচালনা করে। যতদিন পর্যন্ত আপনার হাতের মধ্যে না থাকবে, নামটা শুনলে আপনি বুঝতে পারবেন যে এখান থেকে ব্যবসা শুরু হয়েছে, প্রতি বছর এভাবে গ্রো করছে, মাঝখানে এতটা লস দিচ্ছে, আজকে লাভ করতেছে, ওই শেয়ারগুলোতেই আপনি বিনিয়োগ করবেন। আর আরেক প্রকারের বিনিয়োগকারী হবেন, আপনার এত কিছু দেখার বিষয় না কোন কোম্পানি কি করলো, আপনি 1 লাখ টাকা দিয়ে শুরু করেন। এক্ষেত্রে শেয়ার বাজারে কিছু টেকনিক্যাল জ্ঞান যদি থাকে, সেক্ষেত্রে কিছু ইন্ডিকেটর আপনাকে দেয়, যেহেতু শেয়ার বাজারটা এইভাবে কাজ করে, শেয়ার বাজারটা সরল রেখায় বাড়ে না, ওই ইন্ডিকেটরগুলো আপনাকে বলে দেয় যে এখানে আপনি এন্ট্রি নেন, এখানে বিক্রি করে দেন। তাইলে এখানে মোটামুটি ধরলেন যে কোথাও ম্যাক্সিমাম 3 মাসের মধ্যে আপনি 10% করে প্রফিট করতে পারবেন, যদি সব ঠিক থাকে। তাহলে আপনি ধরেন যে 1 লাখ টাকায় 10,000 টাকা 3 মাসে পাইলেন, পরে আপনি শান্তি মতো বসে থাকেন যতদিন পর্যন্ত এখানে না আসতেছে, না হলে অন্য একটা শেয়ার দেখেন, সেটার মধ্যেও আপনি এইখানে ক্রয় করেন, এইখানে বিক্রি করবেন। ম্যাক্সিমাম হয়তো এখানে 5% পাইলেন, সব সময় যে 10% পাবেন এমন কথা না। এই ইন্ডিকেটরগুলোর জন্য আপনার কিছু নলেজ দরকার, আর এটা অসম্ভব কিছুই না, জাস্ট আপনি মোবাইল যদি চালাইতে পারেন এটা অসম্ভব। তো এইভাবে করে আমরা যদি বলি 1 লাখ, আপনি বাৎসরিক মোটামুটি 30% থেকে 50% আপনি কি করতে পারেন, 1 লাখ টাকায় আপনি ইনকামটা করতে পারেন। তবে এটার জন্য আপনাকে সব প্রতিদিন মার্কেটে বসে থাকতে হবে, একটু দেখতে হবে যে বাজারটা কোথায় যাচ্ছে, কি অবস্থা। এখন এটা কাদের জন্য, যাদের চাকরি বাকরি নাই, যারা সময় দিতে পারবেন তাদের জন্যই, এটা সবার জন্য না, এটাই আমরা বলবো। তো যারা প্রবাসী আছেন অথবা কোনো ব্যবসাপাতি চাকরি করেন, এদেরকে আমরা বলবো যে আপনার জন্য দুইটা হয়, একটা হচ্ছে আপনি দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে যান, দেখার বিষয় না শেয়ারের দাম বাড়লো না কমলো। আরেকটা হচ্ছে যদি ইন্টারডে করতে চান তাহলে আপনাকে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে। আরেকটা যেটা হচ্ছে যে বাৎসরিক, আপনি কি করলেন, বছরের একটা নির্দিষ্ট সময় বা মাসের একটা নির্দিষ্ট সময় ভালো কিছু যাচাই বাছাই করে শেয়ারটা কিনলেন, বছর শেষে দেখলেন যে একটু দাম বাড়লো, আপনি বিক্রি করে দিয়ে বের হয়ে গেলেন, এটাও আছে। এখন কোন ক্যাটাগরিতে যাবেন সেটা আপনার উপর নির্ভর করে। আর এগুলার জন্য যেটা বললাম যে উপরে দুইটার জন্য কোনো নলেজের দরকার নাই, কিচ্ছু আপনি জানেন না তাও চলবে, শুধু এইটা করতে গেলে আপনার কিছু নলেজ লাগবে, আর এইটা আপনার কিছু ক্যাপিটালও লাগবে। আপনি যদি 50 লাখ টাকা দিয়ে আসতে পারেন আপনার জন্য ভালো, 1 কোটি টাকা নিয়ে আসতে পারলে আরো ভালো। আর শেয়ার বাজারে একটা সুবিধা হচ্ছে, আপনি ওই যে টাকাটা জমা দিলেন যতদিন বের না করতেছেন আপনার উপর কোনো ট্যাক্স নাই। আপনি একটা জমি বিক্রি করেন, ওই যে দেখবেন যে সরকার 12% 15% ইনকাম ট্যাক্স নিয়ে নিচ্ছে, কিন্তু শেয়ার বাজারে আপনি যে ওই লাভটা করলেন 10%, যতদিন আপনি ওই লাভটা বের না করতেছেন আপনার উপর কোনো ট্যাক্স নাই। এটা একটা সুবিধা। আপনি যদি 1 কোটি টাকা ধরলাম যে এক মাসে আপনি 3 লাখ টাকা লাভ করলেন, আপনার বের করার দরকার নাই, ওই 3 লাখ টাকা সহ আপনি আবার বিনিয়োগ করেন,
সরকারও এখান থেকে কোনো টাকা পয়সা নেয় না। তাহলে আজকে থেকে আমরা জাস্ট সিম্পলি, যারা কিচ্ছু বুঝেন না, যাদের টেকনিক্যাল নলেজ নাই, জ্ঞান নাই, ব্যবসাপাতি করেন, চাকরি বাকরি করেন, ভয় ভীতি, আপনি যে টাকাটা ডিপিএস করেন, ধরলাম যে আপনি প্রতি মাসে 10,000 টাকা ডিপিএস করেন আপনার ছেলের জন্য, 20 বছর পরে বা 15 বছর পরে, এখন ছেলে ক্লাস 1-এ পড়ে, 15 বছর পরে তার একটা শিক্ষা বীমা করতেছেন 10,000 টাকা করে। ওই শিক্ষা বীমাটা আজকে থেকে বাদ দেন। ওই 10,000 টাকা দিয়ে আপনি কি করেন, ভালো যাচাই করে যে কোম্পানিটা আপনাকে গ্রোথ দিবে এরকম একটা কোম্পানির আপনি শেয়ার কিনেন। জাস্ট একটা উদাহরণের জন্য যদি আমরা বলি, নর্মালি বাংলাদেশে অনেকে চিন্তা করে সুদী ব্যবস্থা, ওই জন্য ইসলামিক ব্যাংকে লেনদেন করে। তো আপনি ইসলামিক ব্যাংকে টাকাটা ডিপিএসটা না করে ওই ইসলামী ব্যাংকেরই একটা শেয়ার কিনেন। আপনার যেই ইসলামিক ব্যাংকে আপনি বিশ্বাস করেন, টাকা রাখেন, ওই ব্যাংকের টাকা না রাখে ওই ব্যাংকেরই একটা শেয়ার কিনেন। আপনি ওই ব্যাংকেরই একটা অংশীদার হন। আজকের বাজারে অন অ্যাভারেজে সম্ভবত প্রতি শেয়ার ইসলামিক ব্যাংকে 40 টাকা চলতেছে। তো 10,000কে যদি আপনি 40 দিয়ে ভাগ দেন, আপনি 250টা শেয়ার কিনলেন প্রথম মাসে। আর অপরপক্ষে আরেকজন 10,000 টাকা সে ইসলামিক ব্যাংকে জমা করলো। এখন এইভাবে যদি আপনি 1 বছর করতে পারেন, 3,000 শেয়ার আপনি কিনতে পারবেন ইসলামিক ব্যাংকের। কন্টিনিউ যদি করেন, আপনি 10 বছরে 30,000 শেয়ারের মালিক হইলেন ইসলামিক ব্যাংকের। আর অপরপক্ষে আপনি যদি ওই 10 বছর 10,000 করে দিতেন, আপনি কি করতে পারতেন, সেখানে কত জমাইতেন, 12 লাখ টাকা জমাইতেন। সিম্পল ক্যালকুলেশন। এখন ধরেন যে একজন ডিপিএস করলো 10 বছর, 12 লাখ টাকা সেখানে জমা করলো, আপনি কত চিন্তা করেন সে ডিপিএস থেকে কত লাভ করবে। ইসলামিক ব্যাংকের যদি আপনি লাভের হার দেখেন, তাইলে আপনি বলবেন যে 4%, 4 থেকে 6%-এর বেশি তারা আজ পর্যন্ত কোনোদিন দিতে পারে নাই নর্মাল সেভিং অ্যাকাউন্টে। 4 থেকে 6%-এর বেশি ইসলামিক ব্যাংক 1983-র পর থেকে আজ পর্যন্ত দিতে পারে নাই। যারা নর্মাল সেভিং ক্যাটাগরিতে অ্যাকাউন্ট করছে দিতে পারে নাই। ডিপিএস এর ওই অবস্থা। তারা দেয় কোনটাতে, ওই যে ওয়াকফ একটা অ্যাকাউন্ট করছে ওইখানে 9% দেয়। এটা ছাড়া ওই হজের জন্য সেভিং, সেখানে 8% দেয়, কিন্তু সাধারণ ক্যাটাগরিতে তারা দেয় না। এখন ধরেন আপনি কি করছেন, ডিপিএস না করে আপনি শেয়ার কিনছেন। এখন আপনার অবস্থাটা কি হয় আপনি দেখেন, যে হিসাবে শেয়ারটা চলছে সেই হিসাবে। এখন এই যে আপনি আজকে 40 টাকা করে শেয়ারটা কিনতেছেন, যদি তাদের গ্রোথটা ঠিক থাকে, ফান্ডামেন্টাল ঠিক আছে, এটা আগামী 10 বছরে ওই 40 টাকার শেয়ার আর 40 টাকায় পাওয়া যাবে না, এটা কমপক্ষে 100 টাকা হবে, কমপক্ষে। এখন 100 টাকা যদি হয়, আপনার কাছে শেয়ার আছে কত, 30,000 শেয়ার আছে। আপনি ক্যালকুলেশন করেন, 30,000 গুণন 100 দেন, 30 লাখ টাকা শুধু আপনার ওই শেয়ারটারই দাম, আপনি এখনো বিক্রি করেন নাই। আর প্রতি বছর বছর এখন পর্যন্ত ইসলামী ব্যাংকের যে অবস্থা, একদম কমপক্ষে যে তারা ধরলাম যে 10% ডিভিডেন্ড দেয়, মানে ধরেন যে আপনার জাস্ট 1 টাকা করে দেয় শেয়ার প্রতি, একদম সর্বনিম্ন লোয়েস্ট গ্রেড আমরা ধরছি যে 1 শেয়ার প্রতি তারা 1 টাকা করে দেয়। অন এভারেজ যদি ক্যালকুলেশন করেন, 10 বছরে আপনাকে 3 থেকে 6 লক্ষ টাকা তারা লাভ্যাংশ দিবে। এটা যদি আপনি ব্যবহার করে ফেলেন ভালো কথা, আর যদি ওই লাভের টাকাটাও আবার শেয়ার কিনেন, তাইলে তো আরো আপনার সোনায় সোহাগা। তাহলে 30 আর 4, 33 লক্ষ টাকা আপনি এখানে পাচ্ছেন। আর যেই ভাইটা ডিপিএস করেছেন ইসলামী ব্যাংকে 12 লাখ টাকা, উনি ম্যাক্সিমাম আর 15 থেকে 18 লাখের বেশি 1 টাকাও পাবেন না। এইটা হচ্ছে আপনার থিঙ্কিং ব্যবস্থা হওয়া দরকার। যেমন শুধু ইসলামিক ব্যাংকে করতে হবে না, আপনি চাইলে শাহজালাল ইসলামিক ব্যাংক আছে সেটা করেন, সেটা শেয়ারের দাম আরো কম, সম্ভবত আজকের বাজারে 17 টাকা। এখন আপনি ওই শাহজালাল ইসলামিক ব্যাংকে ডিপিএস বন্ধ করে দিয়ে তাদেরই শেয়ার কিনা শুরু করেন। 1,000 টাকা যদি ডিপিএস করতেন, 1,000 টাকার আপনি কি করেন, তাদের শেয়ার কিনেন। এরা বাৎসরিক কম পক্ষে আপনাকে এক শেয়ার প্রতি 1 টাকা দেয় এখন পর্যন্ত, যেটা গ্রোথও ভালো। 10 বছর পরে দেখেন। তাইলে এই যে ডিপিএস এর চিন্তা যারা করতেছেন যে আমি সুদ খাবো না, আমি হালাল ইসলামী ব্যাংকে ডিপিএস করলাম, আপনি ওই ইসলামী ব্যাংকেরই শেয়ার কিনেন, তার মালিকানা অর্জন করেন। আমাদের দেশে আমরা চিন্তা করি যে শেয়ার ব্যবসা, ব্যবসা না, আপনি চিন্তা করেন যে আপনি ইসলামিক ব্যাংকের মালিকানা অর্জন করতেছেন, মালিকের যে অধিকার আপনারও সেই অধিকার। প্রতি বছর একবার করে এসডিএম হয়, আপনি সেখানে এন্ট্রি নিতে পারবেন, মালিকও মালিক আপনিও মালিক। আমি আর আপনার যদি পার্টনারশিপে ব্যবসা করি, আপনি যদি 100 টাকা 90 টাকার মালিক হন, আমি 10 টাকার মালিক, তাও আমি তো মালিক, আপনার পাশে আমি সিট পাবো। কিন্তু আমি যদি ওইখানে আপনার কাজ করি, আমি কর্মচারী, যত বেতনই আমি পাই আমি কর্মচারী। এই চিন্তাটা মাথায় যদি কেউ একবার আনতে পারেন, তাহলে আপনি বলবেন যে আজকে থেকে আমি ডিপিএস বন্ধ করে দিলাম, যেই ব্যাংকে আমি ডিপিএস করতাম ওই ব্যাংকে আমি ডিপিএস করি, অন্যটা আপনি ভুলে যান। তাহলে আজকে থেকে এই বিশ্বাস যদি আপনার থাকে যে ইসলামী ব্যাংকে আপনার টাকা মাইর যাবে না, ওই জন্য আপনি ডিপিএস করছেন, তাহলে আপনি ওই ব্যাংকটাও
চলবে এই বিশ্বাস আপনার অটোমেটিক আছে, তাহলে ওই ব্যাংকেরই আপনি শেয়ার কিনেন, ঝামেলা শেষ। অন্তত দুইটা তো অন্তত ভালো ইসলামিক ব্যাংক বাংলাদেশে কর্মক্ষম আছে, একটা হচ্ছে ইসলামিক ব্যাংক আর একটা হচ্ছে শাহজালাল ইসলামিক ব্যাংক। তো এই জন্য যারা ভিডিওটা দেখতেছেন, যারা আমাদের কোর্সও আসবেন না, কিছু করবেন না, এই থিওরিটা কাজে লাগান। আশা করি যে আপনার জীবনটা বদলে যাবে, চিন্তাধারা বদলে যাবে। সর্বশেষ বলে দেই যে যারা বলে যে শেয়ার বাজারে লস হয়, চিন্তা করেন 2013 সালে সরকার কোটি টাকা খরচ করে একটা ইন্ডিকেটর লাগাইছে আমেরিকান কোম্পানির মাধ্যমে, যে যত শেয়ারের কোম্পানি আছে এগুলো একটা ভ্যালুয়েশন করে একটা ইন্ডিকেটর দিছে, যার ভ্যালু রাখছে তারা 4,500। এটা কি, এটা এখন আপনার বোঝার দরকার নাই, ধরেন এটা হচ্ছে ইন্ডেক্স। এখন আজকে 25 সালে এই ইন্ডেক্সটা যত কমে যাক, কমে যাওয়ার পরে দেখেন যে 5,115। এখন কমলো না বাড়লো? যদি শেয়ার বাজারে আপনি লসই করতো, তো এই সীমাটা অবশ্যই, এটা বেসিক নলেজ আপনার আছে যে 4,500 থেকে কমে আসতো। এটা যদি শেয়ার বাজার এতই লস দিত, তাহলে এটা 5,000-এর উপরে গেল কি করে? এটা আপনি কোথায় পাবেন? আপনি গুগলে যান, যাওয়ার পরে আপনি ডিএসসির ওয়েবসাইট সার্চ করেন, ডিএসসি বিডি আপনি লিখেন, আপনার জন্য ওয়েবসাইটটা চলে আসবে, ডিএসসি বিডি। বাংলাদেশের বাইরে থেকে যে কোনো বাংলাদেশি ওয়েবসাইট চাবেন, সামনে শুধু বিডি লাগাবেন, চলে আসবে। এখন দেখেন যে এই যে ঢাকা স্টক এক্সচেঞ্জ, দেখেন আপনার এখানে এই যে ডিএক্স এক্স ইন্ডেক্স, এক্স মানে হচ্ছে যত কোম্পানি আছে সবার ইন্ডেক্সে কত আছে দেখেন, 5,115। তাহলে যে যতই বলুক, যে পত্রিকা যতই বলে দিচ্ছে যে শেয়ার বাজার পড়ে যাচ্ছে, মরে যাচ্ছে, কিছুই হচ্ছে না। দিন শেষে 2013 সাল থেকে আপনি দেখলেন যে 4,500-এর ইন্ডেক্সটা বাড়ছেই বাড়ছে। হ্যাঁ, মাঝখানে 7,000 টাকাও গেছিল, একটু কমছে, কিন্তু মূল 13 সালের চাইতে তো কমে নাই। এখন আপনি যদি একদম মেচিউর ভালো কোম্পানিতে যদি বিনিয়োগ করেন, আপনার টাকা কমার কোনো যুক্তিই নাই। নিজের প্রমাণ আপনি নিজে ক্যালকুলেশন করেন, আর কারো কাছে যাওয়ার দরকার নাই। আরেকটা কথা বলবো যে শেয়ার বাজারে যেটা বললাম, যে যদি এতই লস দিত মানুষ করতো না, আর যারা যখন লাভ করে আপনার কাছে কিন্তু বলে না, এই জিনিসটা মাথায় রাখবেন। এখন এই ওয়েবসাইটটা কিভাবে কাজ করে, এগুলা দ্বারা কি বোঝায়, এটা তো একটু টেকনিক্যাল নলেজ আপনার লাগবেরই। এখন ধরলাম আর যে আরেকটা আপনার টেকনিক্যাল নলেজও নাই, আপনি কি করবেন? যে ভাই আমি এত কিছু বুঝি না, সাধারণ মানুষ, পড়াশোনাও কম, প্রবাসী। আপনার জন্য আমরা সিম্পল একটা ফর্মুলা যেটা দিব, সেটা হচ্ছে যে আপনি যে 12টা কোম্পানি আমরা সিলেক্ট করে দিব, আপনি এই 12টা কোম্পানি যেইটা আপনার ভালো লাগে সেই কোম্পানিটাতে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে প্রতি মাসে মাসে আপনি কম বেশি করে যেইটা পারেন সেটা শেয়ার ক্রয় করবেন। দাম বাড়ুক বা কমুক আপনার দেখার বিষয় না। আপনি জানুয়ারিতে ধরলাম যে শেয়ারটার দাম 70 ছিল, আপনি 70 টাকায় কিনেন, ফেব্রুয়ারিতে 80 হয়েছে, 80 টাকায় কিনেন, কারণ আপনার মান্থলি বাজেট ওইটাই। এরপরে মানে দাম বাড়ুক বা কমুক আপনার দেখার বিষয় না, আপনি প্রতি মাসে কিনতে থাকেন, কিচ্ছু করার দরকার নেই। তাহলে অন এভারেজ যে দেখবেন যে আপনারটা মাত্র 85 টাকায় শেয়ারটা আপনি কিনতে পারতেছেন। তো এটার জন্য আপনার কোনো টেকনিক্যাল নলেজ দরকার নাই, শুধু একটা যাচাই করবেন যে ওই কোম্পানিটা ভালো কিনা, সেটা গত বছরগুলোতে ধারাবাহিকভাবে চলতেছে কিনা। এইটা জেনে শুনে বুঝে যদি প্রতি মাসে আপনি শেয়ারটা কিনতে পারেন, যত দাম বাড়ুক যত কম কমুক আপনার কোনো টেনশন নাই। এই পদ্ধতি আপনারা কাজে লাগাইতে পারেন। এটা হচ্ছে যারা নিয়মিত বিনিয়োগ করতে পারবেন, প্রতিদিন আর প্রতি মাসে আপনি কিনেন, কোনো সমস্যা নেই। আর আমাদের এই কোর্সটার মধ্যে আমরা ওই কাজটাই করব, আপনাদেরকে যে 12টা ভালো শেয়ার আপনাকে যাচাই করে দিব। কেন এটা ভালো আমরা বললাম, তার পক্ষে কারণটা, যুক্তিটা তুলে ধরবো। ওই 12টার মধ্যেও যখন আপনার মনে হবে যে না এখানে আমার কিছু ডাউট আছে কিছু কোম্পানি সম্পর্কে, তখন আমরা একদম লয়েস্ট আর একটা থিওরি আপনাকে প্রয়োগ করে দিব, যে ভাই সপ্তাহে 7 দিন আপনি 7টা কোম্পানি সিলেক্ট করবেন। ধরেন যে আপনি প্রতিদিন একটা কোম্পানির শেয়ার কিনতেছেন, একটা করে ক্রয় করেন। এটাই সবচেয়ে বড় সুবিধা, কোনো মিনিমাম ম্যাক্সিমাম কিছুই নেই। শেয়ার বাজার যেদিন খোলা, মন চাচ্ছে আপনার কাছে 50 টাকা আছে, একটা শেয়ার কিনেন। তারপরের দিন আছে 2টা শেয়ার কিনেন, কোনো ধরা বাঁধা নিয়ম নাই যে এতটা শেয়ার কিনতে হবে। তাহলে আপনি এই থিওরিটা কাজে আপনি লাগাইতে পারেন। তাহলে শেয়ার বাজারে যে জিনিসটা দেখলেন লাভ, যেটা সেটা হচ্ছে যে আপনি বাৎসরিক একটা ডিভিডেন্ড পাবেন, মানে লাভ্যাংশ পাবেন। অন এভারেজে আপনি ধরে নিতে পারেন যে প্রতি শেয়ার প্রতি আপনি 1 টাকা পাবেন, এটা আপনার জাস্ট মিনিমাম আপনি ধরে নেন। পাশাপাশি আপনার ওই কোম্পানিটা ধীরে ধীরে গ্রাজুয়ালি এটা বৃদ্ধি পাবে। যেমন ধরেন যে কেউ যদি 2004 সালে যখন স্কোয়ার ফার্মাটা কি হয়, 2004 সালে যখন তারা শেয়ার বাজারে নিবন্ধিত হয় 10 টাকা ছিল তার ফেস ভ্যালু।
আজকে এইটা 215 টাকা বিক্রি হচ্ছে। এর নিকটবর্তী আমরা দেখি যে রবি কোম্পানিটা, আপনি দেখেন 2020 সালের শেষের দিকে তারা আসছে, আজকে তার শেয়ারের দাম 30 টাকা। তাহলে 10 টাকা দিয়ে যেটা আপনি নিছিলেন, যে জায়গাটা নিছেন, ওই জায়গার দামই হচ্ছে 30 টাকা। আর প্রতি বছর তারা কমপক্ষে 1 টাকা করে তারা ডিভিডেন্ডটা দিচ্ছে। এর চাইতে আরো দুইটা বাস্তব উদাহরণ দিই, যে গত বছর এই যে হাসিনা সম্ভবত যাওয়ার পরেই একটা ছিল যে টেকনো ড্রাগ বলে একটা ওষুধ কোম্পানি শেয়ার বাজারে আসছে। মূল্য ছিল 10 টাকা, আজকে তাদের শেয়ারের দাম হচ্ছে প্রতিটা শেয়ার সম্ভবত 40 টাকার উপরে। তাহলে 1 বছরে আপনার ক্যাপিটাল গেইনটা কত হইলো আপনি একটু চিন্তা করেন। এখন এই সমস্ত থিওরি বা কোনটা কিনবেন, আমরা বলবো যে কারো কথা কিনবেন না, নিজে একটু বুঝবেন। প্রয়োজনে আগামী 3 মাস আপনি একটা শেয়ারও কিনবেন না, জাস্ট একটু বোঝার চেষ্টা করেন কিভাবে কাজ করে।